হ্যালো হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে। আজকের লাইভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করছিলাম আর কি। সাম্যাবস্থা পড়ছিলাম এবং সাম্যাবস্থা আজকে ইনশাআল্লাহ লাস্ট ক্লাস। এরপর আবার যখন এক্সটেন্ডেড প্রবলেম সলভিং ক্লাস করবো এই চ্যাপ্টারের উপরে, তখন হচ্ছে আমরা সাম্যাবস্থার আরো কিছু অঙ্ক দেখবো আর কি। কিন্তু মোটামুটি আজকে আমরা সাম্যাবস্থার লাস্ট ক্লাস করব এবং পরের ক্লাস থেকে হচ্ছে আমরা ইনশাআল্লাহ অম্লক্ষারে ঢুকে যাবো আর কি। তোমরা কে কে জয়েন করছো আমাকে একটু জানাই দাও তো ভাইয়া। ওকে, অলরেডি আমেনা জয়েন করছে, ওয়ালাইকুম আসসালাম। রিভা জয়েন করছে, ওয়ালাইকুম আসসালাম। শিবানী, কি অবস্থা, কেমন আছো? ওকে ভাই, নাইয়ান ভাই আসসালামু আলাইকুম। ভাই আইসা পড়েন, এখনই আইসা পড়েন নাইন ভাই। ওকে, ফামিন জুয়েনা, ওয়ালাইকুম আসসালাম। ওকে রায়ান, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম বোলামাইন। ওকে, বন্ধন বিশ্বাস, আদাব আদাব। ওকে, আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। বাহ বাহ, পোলাপান ধুপধাপ জয়েন করতেছে, বাহ, ভালোই। আমার আজকে ঘুম আসতেছে আর তোমরা ব্যাপক অ্যাক্টিভ দেখা যায়, সেই অবস্থা। আজকে ঘুমায় ঘুমায় ক্লাস নিব, মজা হবে, ঠিক আছে। ওকে, ফারজানা হচ্ছে বগুড়া থেকে জয়েন করছে, ওয়াও গ্রেট। আমি ঢাকা থেকে জয়েন করেছি। ওকে ওকে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, মোটামুটি আমাদের কাছে 200 জনের কাছাকাছি হয়ে গেছে। ওকে ওকে, নাইন ভাই আসেন আসেন, খেলা হবে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। ওকে, চলো আমরা আজকে আসলে আজকের ক্লাসটা শুরু করে দিই আর দেরি না করে। মোটামুটি অনেকজনই হয়ে গেছে আমাদের। আজকে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি আজকে আমাদের আলোচনার বিষয় সাম্যাবস্থা সংক্রান্ত সমস্যা বলি, যেটা আমরা গত দিন শুরু করেছিলাম, অর্থাৎ সোমবার দিন আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম সেটারই একটা এক্সটেন্ডেড ভার্সন হচ্ছে আজকে আমরা করব। আজকে আমরা জানাই দিই আগে থেকে যে আজকে আমরা পুরোটাই আসলে অঙ্কের উপরে থাকবো। অর্থাৎ আমরা বিভিন্ন টাইপের ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। তার মধ্যে আগের দিন আমরা কিছু টাইপ দেখছি, আজকে আমরা বাকি টাইপ গুলো দেখবো। আর আমরা চেষ্টা করছি হচ্ছে প্রত্যেকটা টাইপ থেকে অ্যাটলিস্ট একটা করে অঙ্ক রাখার, একের চেয়ে বেশি অঙ্ক আসলে আছে। ওকে, আর দেরি না করে চলো আমরা সামনে আগে দেখে নিই আমাদের আজকে প্রথম টাইপটা কি। প্রথম টাইপটা হচ্ছে কিউপি কিউসি সংক্রান্ত সমস্যা। এটার আসার পেছনে সাইন নজরুলটা আমি প্রথমে একটু বলে নিই। আমরা গত ক্লাস পর্যন্ত দেখছি যে যখন কোনো একটা বিক্রিয়া হয়, সেই বিক্রিয়াটা হওয়ার সময় হচ্ছে বাম পাশ অথবা ডান পাশ, অর্থাৎ বিক্রিয়ক বা উৎপাদ আইদার যে কোনো একজনের পরিমাণ ইনিশিয়ালি শূন্য থাকে, অর্থাৎ অর্থাৎ হচ্ছে উপস্থিত থাকে না। যেমন আমরা স্ক্রিনে যে বিক্রিয়াটা দেখতে পাচ্ছি, কি রে ভাই, ওকে দাঁড়াও একটু আমার। হুম, যেমন আমরা স্ক্রিনে যে বিক্রিয়াটা দেখতে পাচ্ছি, এই স্ক্রিনের বিক্রিয়াতে আমরা হচ্ছে দেখতে পারতেছি যে এখানে এ মোল এ প্লাস বি মোল বি এরা বিক্রিয়া করে হচ্ছে সি মোল সি আর ডি মোল ডি তৈরি করতেছে, রাইট। আমরা গতদিন পর্যন্ত দেখছি যে এই বিক্রিয়াতে শুরুতে এ বি থাকবে, সিডি বা সিডি এর কেউ একজন বা দুজনই থাকবে না, অথবা সিডি থাকবে, এ বি এর কেউ একজন বা দুজন থাকবে না, অর্থাৎ আইদার বাম পাশ বা ডান পাশে একজনের পরিমাণ অ্যাটলিস্ট শূন্য হবে। কিন্তু মনে করো যে আমরা এভাবে একটু চিন্তা করি, হ্যাঁ, আমি একটা সাধারণ একটা গ্রাফ আঁকি, সে গ্রাফ দিয়ে আমরা চিন্তা করি। মনে করো আমরা বিক্রিয়া শুরু করছি, হ্যাঁ। এই বরাবর হচ্ছে ঘনমাত্রা ছিল। আমি গ্রাফটা একটু জেনারেলি আঁকার চেষ্টা করি। মনে করো যে আমাদের যখন সময় গণনা শুরু হইলো, তখন এখানে শুধুমাত্র মনে করো যে বিক্রিয়ক গুলো ছিল, শুরুতে উৎপাদের ঘনমাত্রা শূন্য। বাট যত টাইম যাবে বিক্রিয়কের ঘনমাত্রা তত কমতেছে এবং উৎপাদের ঘনমাত্রা তত বাড়তেছে, রাইট। বেড়ে বেড়ে আর কমে কমে এর এক সময় সাম্যাবস্থায় আসবে। মনে করো যে আমরা দেখাচ্ছি যে এই সময়টা পরে সাম্যাবস্থা অর্জিত হবে, এটা হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থায় আসার সময়। ভালো কথা, এটা সাম্যাবস্থায় আসার সময়। কিন্তু এখন মনে করো যে আমরা কোনো একটা মোমেন্টে আছি, যেই মোমেন্টটা হচ্ছে এই মোমেন্টটা, মনে করো যে আমরা এরকম কোন একটা সময় আছি, রাইট। মনে করো যে এই সময়টা, এটা মনে করো যে টি আই সময়টা। এই যে টি আই সময়টা নিয়ে আমি যদি চিন্তা করি, আমি কিন্তু টি আই সময়টাতে আমি এখনো সাম্যাবস্থায় গিয়ে পৌঁছাই না, আমি আরেকটু পরে সাম্যাবস্থায় গিয়ে পৌঁছাবো। টি আই সময়টাতে আমি এখনো সাম্যাবস্থায় গিয়ে পৌঁছাই নাই। টিআই সময়টাতে আমরা দেখতে পাচ্ছি যে টিআই সময়টাতে হচ্ছে বিক্রিয়ক এবং উৎপাদ দুইটারই কিন্তু কোনো না কোনো পরিমাণ উপস্থিত, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে সবাই আছে, এখানে সবাই উপস্থিত, রাইট। এখানে সবাই হচ্ছে আমাদের বিক্রিয়া পাত্রের মধ্যে উপস্থিত। যদি এই সিন সিনারিও হয়, অর্থাৎ কি সবাই যদি কোনো একটা বিক্রিয়ার মধ্যে উপস্থিত থাকে কিন্তু স্টিল নাও বিক্রিয়াটা যদি সাম্যাবস্থায় না থাকে, তখন আমরা কিভাবে কমেন্ট করব যে সাম্যাবস্থায় যাওয়ার জন্য বিক্রিয়াটা কি সম্মুখ দিকে অগ্রসর হবে নাকি পশ্চাৎ দিকে অগ্রসর হবে। এটা আমাদেরকে আসলে বুঝতে হবে যে কোন একটা বিক্রিয়া সাম্যাবস্থায় যাওয়ার জন্য যদি সবাই কেউ না কেউ কিছু না কিছু পরিমাণে উপস্থিত থাকে, তখন সাম্যাবস্থায় যাওয়ার জন্য বিক্রিয়াটা কি সম্মুখ দিকে যাবে নাকি পশ্চাৎ দিকে যাবে। এই জিনিসটা নির্ণয় করার জন্যই মূলত কিউপি এবং কিউসি এর ধারণার উৎপত্তি। ওকে, এটা হচ্ছে আমাদের এইটার সাধারণ নাম হচ্ছে বিক্রিয়া অনুপাত বা রিয়াকশন কোশেন্ট। এটা আমি এখানে সাধারণ নাম লিখে রাখতেছি,
এটা সাধারণ নাম হচ্ছে বিক্রিয়া অনুপাত বা রিয়াকশন কোশেন্ট। এবং এই জিনিসটা আমরা তখনই ইউজ করি যখন হচ্ছে আমরা দেখি যে কোনো একটা উভমুখী বিক্রিয়াতে সাম্যাবস্থায় নাই আমরা, বাট বিক্রিয়ক এবং উৎপাদ সবারই কিছু না কিছু পরিমাণ বর্তমানে উপস্থিত আছে। যখন এই বিক্রিয়া অনুপাতগুলো আমরা নির্ণয় করা শিখবো, এবং বিক্রিয়া অনুপাতগুলো নির্ণয় করলে কিভাবে আমরা বুঝি যে সাম্যাবস্থায় যাওয়ার জন্য বিক্রিয়াটা কোন দিকে আগাবে, সম্মুখ দিকে নাকি পশ্চাৎ দিকে, এটা কিভাবে আমরা বুঝি, এই জিনিসটা আমরা এখন দেখবো আর কি সবাই। তো আশা করি আমি আমার ইন্ট্রোডাকশনটা বুঝতে পারলাম যে বিক্রিয়া অনুপাত বলতে আসলে কি বোঝায়, বা সরি বিক্রিয়া অনুপাতের ধারণাটা কেন আমাদেরকে আনতে হয়। বিক্রিয়া অনুপাতের সংজ্ঞা আমরা এখনো দিই নাই। তো বিক্রিয়া অনুপাতের ধারণাটা কেন আমরা আনছি, অর্থাৎ একটা বিক্রিয়া সাম্যাবস্থায় গেলে সে কোন ডিরেকশনে যাবে এটা বোঝার জন্য যে আনছি, এটা যদি তোমরা বুঝে থাকো তাহলে আমাকে একটু কমেন্ট বক্সে জানাই দাও তো ভাইয়া। এই টপিকটার নাম হচ্ছে বিক্রিয়া অনুপাত। আবিদ, ওকে, থ্যাংক ইউ আদিব, থ্যাংক ইউ মান্নান, ওকে। দুর্জয় সরকার, পুরো ভাব রে ভাই পোলাপাইনের, আচ্ছা, ওকে, আচ্ছা। ইকরা, আমি হচ্ছে আবার সমস্যা নেই, আমি আবার একটু রিপিট করে দেবো, সমস্যা নেই। আলামিন, আমি রিপিট করবো, অসুবিধা নাই, নো চিন্তা। ওকে, আশার ক্লিয়ার হয়ে গেছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, তো সবার মোটামুটি ক্লিয়ার হয়েছে। তারপরও আমি হচ্ছে সেফ সাইডে থাকার জন্য, যেহেতু এক দুজন বলছে যে আর ক্লিয়ার হয় নাই, তো আমি আরেকবার বলে আগাচ্ছি। তোমরা এখন আবার কমেন্ট বক্সটা সুন্দর করে অফ করে দাও, কমেন্ট বক্সটা অফ করে চলো হচ্ছে আমরা সামনে আগাই, ঠিক আছে? সো আমি একটু ইরেজার দিয়ে এটা মুছে ফেলি। সো আইডিয়াটা হচ্ছে অনেকটা এরকম, মনে করো যে এই উভমুখী বিক্রিয়াটা সাম্যাবস্থায় যাবে আর কি, মানে এখনো সাম্যাবস্থায় পৌঁছায় নাই, কিন্তু সাম্যাবস্থায় যাওয়ার জন্য সে হচ্ছে কোন একদিকে আগাচ্ছে, সম্মুখ দিকে অথবা পশ্চাৎ দিকে। সো আমি কিভাবে বুঝবো যে বিক্রিয়াটা সাম্যাবস্থায় যাওয়ার জন্য সম্মুখ দিকে যাবে নাকি পশ্চাৎ দিকে যাবে? সো এটা বোঝার জন্য আমাকে যে রাশিটা ব্যবহার করতে হয় সেই রাশিটার নাম হচ্ছে বিক্রিয়া অনুপাত। সে বিক্রিয়া অনুপাত কিভাবে নির্ণয় করতে হয় এবং বিক্রিয়া অনুপাত ব্যবহার করে কিভাবে আমরা বুঝি যে সাম্যাবস্থা কিভাবে অর্জিত হয় বা সাম্যাবস্থায় যাওয়ার জন্য বিক্রিয়াটা কোন দিকে যায়, এটাই আসলে আমরা এখন নির্ণয় করা শিখবো। সো এই হচ্ছে মোটামুটি আমাদের ইন্ট্রোডাকশন। এখন চলো আমরা অ্যাপ্লিকেশনে চলে যাই। সো ধরে নাও যে এই যে বিক্রিয়াটা, যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এ মোল এ প্লাস বি মোল বি, এরা বিক্রিয়া করে সি মোল সি আর ডি মোল ডি তৈরি করছে। এই বিক্রিয়াটা মনে করো যে এমন একটা মোমেন্টে আছে, যেই মোমেন্টে এ বি সি ডি এদের আদি পরিমাণ গুলো যথাক্রমে হচ্ছে এ এ টু দি এ নট, এ বি নট, এসি নট এবং এডি নট। অর্থাৎ এখানে যে নট দেওয়া আছে, এখানে যে শূন্য চিহ্নটা আছে, এটা দিয়ে আমরা বুঝাচ্ছি হচ্ছে এগুলো আসলে আদি পরিমাণ, এগুলো আসলে আদি পরিমাণ। তার মানে এখানে আমরা যা লিখছি এগুলো দিয়ে আমরা বুঝাচ্ছি হচ্ছে এগুলো হচ্ছে আসলে আদি পরিমাণ। ওকে, এগুলো হচ্ছে আমাদের আদি পরিমাণ। আশা করি এই পর্যন্ত আমি ক্লিয়ার করতে পারলাম যে এবিসিডি এইগুলোর আদি পরিমাণ, অর্থাৎ যে কোনো একটা মোমেন্টে পরিমাণগুলো হচ্ছে এ এ নট, বি এ বি নট, এসি নট, এডি নট। এ ফর অ্যামাউন্ট, এটা আমরা ছোটবেলায় কিন্তু পড়ে আসছি। ছোটবেলা মানে হচ্ছে 2 ক্লাস আগে আর কি। আমার ছোটবেলা মানে 2-3 ক্লাস আগেই হয়, ঠিক আছে? তোমরা মনে করো না যে ছোটবেলা মানে একদম সেই বাচ্চাকালে পড়ছো। ওকে, সো বাই ডেফিনিশন আমি যদি এই যে আদি পরিমাণগুলো আছে, এই আদি পরিমাণগুলো দিয়ে আমি যদি সাম্য ধ্রুবকের মতো একটা রাশি তৈরি করি, খেয়াল করো আমি কিন্তু বলছি সাম্য ধ্রুবকের মতো, আমি কিন্তু সাম্য ধ্রুবক লিখতেছি না। ওকে, সাম্য ধ্রুবকের মতো, আমি যদি সাম্য ধ্রুবকের মতো একটা রাশিমালা তৈরি করি, তখনই সেই রাশিমালাটাকে আমরা বলি হচ্ছে বিক্রিয়া অনুপাত কিউ। তো এখন চিন্তা করো সাম্য ধ্রুবক বলতে আসলে কি বোঝায়। সাম্য ধ্রুবক বলতে বোঝায় সাম্যাবস্থায় প্রত্যেকটা পদার্থের পরিমাণ টু দি পাওয়ার সহগ। তাহলে এখানে আমরা যেটা করব, এখানে আমরা সাম্যাবস্থার পরিমাণগুলো না নিয়ে আমরা এখানে যে আদি পরিমাণগুলো যেগুলো দেওয়া আছে, এই আদি পরিমাণগুলার পরিমাণ টু দি পাওয়ার সহগ নিব আর কি। অর্থাৎ এখানে আমরা যেটা করলাম, এখানে আমরা একটা সাম্য ধ্রুবকের মতো রাশিমালা লিখলাম, কিন্তু আমরা লিখলাম হচ্ছে আদি পরিমাণ সাপেক্ষে, নট সাম্যাবস্থা সাপেক্ষে। সাম্যাবস্থা সাপেক্ষে যদি আমরা পরিমাণগুলো লিখতাম তখন এগুলোকে আমরা সাম্য ধ্রুবক বলতাম। বাট সিন্স এখানে আমরা আদি পরিমাণগুলো উল্লেখ করছি, সাম্যাবস্থার পরিমাণ উল্লেখ করি নাই, সেই কারণে এটাকে আমরা বলবো হচ্ছে বিক্রিয়া অনুপাত। তো আশা করি আমি পার্থক্যটা বুঝাতে পারলাম যে বিক্রিয়া অনুপাত কিভাবে নির্ণয় করতে হয়। এটা হচ্ছে আদি পরিমাণগুলো দিয়ে যদি আমি সাম্য ধ্রুবকের মতো একটা রাশিমালা তৈরি করি, এই রাশিমালাটাকেই মূলত বিক্রিয়া অনুপাত বা রিয়াকশন কোশেন্ট বা কিউ বলা হয়। তো আশা করি আমি বুঝাইতে পারছি। তোমরা যদি বিক্রিয়া অনুপাতের সংজ্ঞাটা বুঝে থাকো তাহলে আমাকে একটু জানাই দাও তো ভাইয়া। এ রাসেল, এমনে পচায় মেটা, কি অবস্থা? মানে দিল, মনটা খারাপ করে দিল আমার রাসেল, দূর বেটা। ওকে, ক্লিয়ার না? আচ্ছা, ঠিক আছে। সুমাইয়া ক্লিয়ার হইছে, মীরা ক্লিয়ার হইছে, ওকে, ইকরা বুঝছে, থ্যাংক ইউ। ওকে, নৌরাত বুঝছে। ওকে,
ভেরি গুড। সংজ্ঞাটা আবার বলতেছি, দেখো সংজ্ঞাটা হচ্ছে কোন একটা উভমুখী বিক্রিয়া যখন সাম্যাবস্থায় পৌঁছাইছে কি পৌঁছায়নি এটা আমরা জানি না, অর্থাৎ আমরা আদি পরিমাণগুলো জানি। এই আদি পরিমাণগুলো দিয়ে যদি আমরা একটা সাম্যধ্রুবকের মতো রাশি তৈরি করি, তখন সেই রাশিমালাটাকে আমরা বলি হচ্ছে বিক্রিয়া অনুপাত বা কিউ। ঠিক আছে আশা, আশা করি বুঝতে পারলাম। ওকে সুন্দর, তাহলে যাদের ক্লিয়ার হয়েছে তাদের আরেকবার ক্লিয়ার হয়ে নিল। ওকে সুন্দর, তাহলে আমরা এখন হচ্ছে আবার কমেন্ট বক্সটা তোমরা অফ করে দাও। আজকে তো আমি হাহাট হাহাট ঠেলায় টিকতে পারবো না মনে হচ্ছে, আরে রাসেল পুরা দিল মাইরা আমার, এটা কোনো কথা? আজ আমি হাতের লেখা কোর্সে ভর্তি হবো। ওকে আচ্ছা, সো এখন তাহলে আমরা সামনে আগাই আর কি। সো আমরা যেহেতু কিউ এর ডেফিনিশন পড়ে ফেললাম যে হোয়াট ইজ কিউ। ওকে সো এখন তাহলে আমরা সামনে আগে, এখন খেয়াল করো তোমরা যখন সাম্যধ্রুবক পড়ছো তখন আমি ভাইয়া দেখাইছিলাম এই যে অ্যামাউন্ট যেটা আছে, পরিমাণ যেটা, এই পরিমাণটাকে আমরা দুই ভাবে ডিফাইন করতে পারি। যদি গ্যাসীয় পদার্থ হয় পরিমাণটাকে আমরা আংশিক চাপ অথবা হচ্ছে ঘনমাত্রা দিয়ে ডিফাইন করতে পারতাম। যদি এখানে দ্রবণ থাকে তখন আমরা পরিমাণটাকে ঘনমাত্রা দিয়ে ডিফাইন করতে পারতাম। সো এইভাবেও আমরা বিক্রিয়া অনুপাতকে দুই ভাবে ডিফাইন করতে পারবো। একটা হচ্ছে কিউপি যদি আমরা চাপ দিয়ে ডিফাইন করি পরিমাণটাকে, আর একটা হচ্ছে কিউসি যদি আমরা ঘনমাত্রা দিয়ে ডিফাইন করি পরিমাণটাকে। কোনটা দিয়ে ডিফাইন করবো এটা আমাদের প্রশ্নের উপর আসলে নির্ভর করে, এটার উপর আসলে আমাদের তেমন কোনো হাত নেই, বাট ইভেনচুয়ালি আমরা সামনে আগাই। সো যদি আমরা একইভাবে বলি তার মানে কিউপি এর সংজ্ঞা হবে হচ্ছে এখানে জাস্ট অ্যামাউন্ট গুলোর জায়গায় আমরা আংশিক চাপ লিখবো, অর্থাৎ সি এর আংশিক চাপ টু দি পাওয়ার সি, ডি এর আংশিক চাপ টু দি পাওয়ার ডি। এবং আমাদের মাথায় রাখতে হবে এখানে যে পরিমাণগুলো দেওয়া আছে এই পরিমাণগুলো হচ্ছে আসলে আদি পরিমাণ, রাইট? এই পরিমাণগুলো আসলে আদি পরিমাণ। ওকে, এই পরিমাণগুলো হচ্ছে আদি পরিমাণ। ওকে সো এখন আমি তাহলে পরবর্তীটাতে আসি। সিমিলারলি যদি আমি কিউসি ডিফাইন করি তাহলে এই অ্যামাউন্ট গুলোকে আমরা জাস্ট মোলার ঘনমাত্রা দিয়ে ডিফাইন করবো, রাইট? এখানে তার মানে পি এর জায়গায় এখন সি হবে, অর্থাৎ ঘনমাত্রা হবে। এবং এখানে যে ঘনমাত্রা গুলা বসলো সেই ঘনমাত্রা গুলা হচ্ছে আদি ঘনমাত্রার অনুপাত। তো আশা করি আমি বুঝাতে পারলাম যে কিউ যেহেতু আমরা বুঝছি সবাই, কিউপি আর কিউসি নিয়ে আমি তোমাদেরকে আলাদা করে জিজ্ঞেস করলাম না যে কিউপি আর কিউসি তোমরা বুঝছো কিনা। তো আশা করি এই পর্যন্ত ক্লিয়ার করতে পারলাম যে একটা উভমুখী বিক্রিয়ার যে কোনো একটা মুহূর্তে যদি আমাদের পরিমাণগুলার পদার্থের পরিমাণগুলো নিয়ে আমরা একটা সাম্যধ্রুবকের মতো রাশি তৈরি করি, তখন সেই সাম্যধ্রুবকের মতো রাশিটাকে বলা হয় বিক্রিয়া অনুপাত কিউ। এই বিক্রিয়া অনুপাতটাকে যদি আমরা চাপ সাপেক্ষে প্রকাশ করি তখন এটাকে আমরা বলি কিউপি, যদি আমরা ঘনমাত্রা সাপেক্ষে প্রকাশ করি তখন আমরা এটাকে বলি হচ্ছে কিউসি। সামনে বাড়ার আগে আমরা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর এখানে আমরা উল্লেখ করে নিতে চাই। সেই ইম্পর্টেন্ট ফ্যাক্টরটা হলো সাম্যধ্রুবক যেমন একটা ধ্রুবক, অর্থাৎ আমরা যদি কেপি বা কেসি এর কথা বলি, এই কেপি কেসি এরা হচ্ছে ধ্রুবক, রাইট? এরা ধ্রুবক, একটা নির্দিষ্ট তাপমাত্রায় এদের মানের কোনো পরিবর্তন হয় না, এটা আমরা আগেও দেখছি। অন দি কন্ট্রারি যদি আমরা উল্টাভাবে চিন্তা করি যে কিউপি কিউসি এরা কিন্তু ধ্রুবক মান না, রাইট? কিউপি কিউসি এরা কিন্তু ধ্রুবক মান না, এরা হচ্ছে চলক মান। ওকে, এটা হচ্ছে চলক মান। কেন এরা চলক মান? কারণটা আসলে খুবই স্বাভাবিক। কিউপি কেপি কেসি যে জিনিসগুলো আছে, অর্থাৎ সাম্যধ্রুবক যে জিনিসগুলো আছে, এখানে আমরা যে ঘনমাত্রাগুলো বসাই ভাইয়া, এই ঘনমাত্রাগুলো হয় হচ্ছে সাম্যাবস্থার ঘনমাত্রা, রাইট? এগুলো বসে হচ্ছে সাম্য পরিমাণ, সাম্যাবস্থার পরিমাণ, সাম্যাবস্থার পরিমাণ, রাইট? এই পরিমাণগুলো হচ্ছে আমাদের সাম্যাবস্থার পরিমাণ। ঠিক আছে, অন দি কন্ট্রারি এই কিউপি কিউসি তে কিন্তু আমরা বসাইছি কি, বসাইছি হচ্ছে আদি পরিমাণ, তাই না? আদি পরিমাণ। আমরা জানি আদি পরিমাণ যা মন চায় তাই হোক, সাম্যাবস্থায় কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ, একটা কনস্ট্যান্ট পরিমাণই মেইনটেইন করা হয়। সো দ্যাটস ওয়াই যেহেতু কেপি কেসি গুলো হচ্ছে সাম্যাবস্থার পরিমাণ দিয়ে তৈরি করা হয়, সো দ্যাটস ওয়াই এটার মানটা একটা ধ্রুবক মান হয়। আর কিউপি কিউসি যেহেতু যে কোনো পরিমাণ দিয়ে আমরা ডিফাইন করতে পারি, সো এটার মানও যে কোনো ধরনের মান হতে পারে। সো দ্যাটস ওয়াই কিউপি কিউসি এর মানগুলো হয় হচ্ছে চলক। সুতরাং আমি আশা করি বুঝাতে পারলাম যে কেপি কেসি একটা ধ্রুবক হলেও তার মতোই দেখতে কিউপি কিউসি এরা কিন্তু ধ্রুবকের মধ্যে পড়ে না, এরা হচ্ছে চলক। যদি তোমরা আমার কথা বুঝে থাকো তাহলে একটু কমেন্ট বক্সে আমাকে জানাই দাও তো। আল্লাহ, ইউ হ্যাঁ ইউজুয়ালি এটাই হয় মিতুল, আমি শুরুর দিকে হইতেছে কারোর সাথে তেমন ইন্টারাকশন করতে পারি না। ওকে আচ্ছা, ক্লিয়ার, সবার ক্লিয়ার হয়েছে। ওকে ভেরি গুড। দিনে দিনে দেখবা আমার ক্লাসে লাভের চেয়ে হার পরিমাণ বেড়ে যাইতেছে। ওকে আচ্ছা, যাই হোক, কিন্তু পড়া বুঝলেই হলো, মূল টার্গেট হইতেছে আমাদের পড়াগুলো বোঝা, ঠিক আছে? সো এটা নিয়ে আবার ইয়ে করো না। আচ্ছা সো সবার মোটামুটি ক্লিয়ার হইতেছে, আমি সবারই কমেন্ট পড়তেছি, আমি আর ইন্ডিভিজুয়ালি নাম নিলাম না ভাই, গলা শুকাই যাইতেছে আমার। ওকে আচ্ছা, ওকে থ্যাংক ইউ সাহা, বুঝছি। আর আমার হাতে লেখা সুন্দর করা লাগবে না তোমাকে ভাই রে ভাই, পাই একটা জিনিস পাইলেই হলো, মাইট দেওয়া দরকার আজ অনলাইনে বলে। ওকে
আচ্ছা, সো সুন্দর, তোমরা আবার কমেন্ট বক্সটা অফ করে দাও, তোমার স্ক্রিনটা ম্যাক্সিমাইজ করে দাও, আমরা এখন সামনে আগাই, ঠিক আছে? সো চলো আমরা এখন সামনে আগাই, দেখি আমাদের সামনে কি আছে। সো যেহেতু আমরা একটু আগে বললাম ভাইয়া, খেয়াল করো আমি একটু আহ, ইয়ে করে ফেলছি, দূর হ। এবার আগে যা, হ্যাঁ। ওকে, সো আমরা যেহেতু বললামই যে কিউপি কিউসি এর মানগুলো হচ্ছে চলক মান আর কেপি কেসি এর মানগুলো হচ্ছে ধ্রুবক মান। সুতরাং আমরা যদি কিউপি কিউসি এর মানকে তুলনা করতে চাই, আমরা কেপি কেসি অর্থাৎ একটা ধ্রুবকের সাথে তুলনা করতে পারবো। ঠিক আছে, একটা ধ্রুবকের সাথে অর্থাৎ কেপি কেসি এর সাথে আমরা তুলনা করতে পারবো। সুতরাং যদি আমি কেপি কেসি এর সাথে তুলনা করি, তাহলে এক নাম্বার কি পয়েন্ট হইতে পারে? এক নাম্বার পয়েন্ট হইতে পারে যে কিউ এর মান ইজ গ্রেটার দেন কে, অর্থাৎ কিউ এর মানটা কোন একটা বিক্রিয়া অনুপাতের মানটা সাম্য ধ্রুবকের মানের চেয়ে বড় হয়েছে। তো এটা মানেটা আসলে কি, একটু ঠান্ডা মাথায় চিন্তা করো। আমি যদি একটা সাধারণ বিক্রিয়া বলি, মনে করো যে এ থেকে বি, এটা হচ্ছে একটা উভমুখী বিক্রিয়া, ঠিক আছে? তো এই উভমুখী বিক্রিয়ার সাম্য ধ্রুবক যেটা, সেই সাম্য ধ্রুবকের মান হচ্ছে সাম্যাবস্থায় উৎপাদের পরিমাণ ডিভাইডেড বাই সাম্যাবস্থায় বিক্রিয়কের পরিমাণ। এটাই তো কাহিনী, রাইট? সিম্পল ভাষায় হচ্ছে জিনিসটা অনেকটা এরকম। তাহলে খেয়াল করো যে আমরা এখানে দেখতেছি যে আমাদের বিক্রিয়া অনুপাত হচ্ছে একটা রেশিও বা একটা অনুপাত, যে অনুপাতের মধ্যে আমাদের লবের মধ্যে থাকতেছে হচ্ছে উৎপাদের সাম্যাবস্থায় পরিমাণ, রাইট? আর হরের মধ্যে থাকতেছে হচ্ছে আমাদের বিক্রিয়কের সাম্যাবস্থায় পরিমাণ, রাইট? হরের মধ্যে আমাদের থাকতেছে হচ্ছে বিক্রিয়কের সাম্যাবস্থায় পরিমাণ। বিক্রিয়কের লিখতেছি কেন, আমি বিক্রিয়ক লিখবো। ওকে, বিক্রিয়কের সাম্যাবস্থায় পরিমাণ, ঠিক আছে? তো আমরা এখানে লিখবো যে বিক্রিয়কের সাম্যাবস্থায় পরিমাণ। ডান। আচ্ছা, তো এখন তাহলে ঘটনাটা কি, ঘটনাটা একটু বোঝার চেষ্টা করি। সো উৎপাদের সাম্যাবস্থায় পরিমাণ যেহেতু উপরে বসে, সো একটু চিন্তা করো, কিউ এর মান যদি গ্রেটার দেন কে হয়, এটার মানে হচ্ছে কিউ এর ক্ষেত্রেই এই লবের মানটা হচ্ছে কে এর চাইতে বড়, অর্থাৎ উৎপাদের বর্তমান ঘনমাত্রা সাম্যাবস্থায় যা হওয়ার কথা ছিল তার চেয়ে বেশি আছে। ওকে, অর্থাৎ কিউ এর মানটা গ্রেটার দেন কে মানে সাম্যাবস্থায় যতটুকু উৎপাদ থাকার কথা বর্তমানে উৎপাদের পরিমাণ তার চাইতে বেশি আছে। যেহেতু বিক্রিয়াটা সাম্যাবস্থায় থাকতে চায় এবং সাম্যাবস্থায় উৎপাদের পরিমাণ যা থাকার কথা বর্তমানে উৎপাদের পরিমাণ তার চাইতে বেশি আছে, তাহলে সাম্যাবস্থায় যাওয়ার জন্য আমাকে উৎপাদ কমাইতে হবে। সো এই ক্ষেত্রে আমার যে কথাটা, সেই কথাটা হচ্ছে আমার সাম্যাবস্থায় যাওয়ার জন্য উৎপাদের পরিমাণ যেটা, সেই উৎপাদের পরিমাণটাকে আমার কমাইতে হবে, রাইট? কারণ সাম্যাবস্থায় যতটুকু উৎপাদ থাকতে পারতো বর্তমানে উৎপাদ তার চাইতে কম পরিমাণে আছে। তো তোমরা যদি এই কথাটা আমার বুঝে থাকো ভাইয়া, তাহলে আমাকে একটু কমেন্ট বক্সে জানাও তো যে এটা বুঝছো কিনা। কিউ এর মান গ্রেটার দেন কে, এটার মানে হচ্ছে সাম্যাবস্থায় যতটুকু উৎপাদ থাকতে পারতো বর্তমানে উৎপাদের পরিমাণ তার চাইতে বেশি আছে। তো আমাকে একটু কমেন্ট বক্সে জানাই দাও যে কথাটা বুঝছো কিনা। ওরে বাবা, সাবাস আদিব। ওকে, আচ্ছা, ওকে, আশা বুঝছে, রানা আর আমেরা বুঝে নেই। আর তিন চারটা কেন অসহ্য লাগতেছে, নাজমুন নাহার? ওকে, ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে, তোমাদের মোটামুটি সবারই ক্লিয়ার হয়েছে। তোমরা হচ্ছে কমেন্ট বক্সটা আবার একটু অফ করে দাও, আমি হচ্ছে তোমাদেরকে আরেকবার বললে শুনে দেখো। সাম্য ধ্রুবকের মধ্যে আসলে সাম্যাবস্থায় উৎপাদের পরিমাণ ডিভাইডেড বাই সাম্যাবস্থায় বিক্রিয়কের পরিমাণ বসে। যদি কিউ এর মানটা গ্রেটার দেন কে হয়, এটার অর্থ হচ্ছে সাম্যাবস্থায় যতটুকু উৎপাদ থাকতে পারার কথা বর্তমানে উৎপাদের পরিমাণ তার চাইতে বেশি আছে। তো সাম্যাবস্থায় যাওয়ার জন্য আমাদের অবশ্যই উৎপাদটাকে কমাতে হবে। আর উৎপাদটাকে কমানো মানে জানি কি, আমরা জানি উৎপাদ কমবে যখন বিক্রিয়াটা বামে সরে যাবে, অর্থাৎ সাম্যের অবস্থানটা বামে সরে যাবে। সুতরাং আমরা ডান দিকে মাইনাস দিব, বাম দিকে প্লাস দিব। যদি তোমরা আইস টেবিল সাপেক্ষে চিন্তা করো, ডান দিকে আমরা মাইনাস দিব, বাম দিকে প্লাস দিব, অর্থাৎ ডান দিকের জিনিসগুলো অর্থাৎ উৎপাদগুলো কমে যাবে, বিক্রিয়কগুলো বেড়ে যাবে। সিমিলারলি যদি আমরা 2 নম্বর সিনারিওতে আসি, যদি কিউ লেস দেন কে হয়, অর্থাৎ কিউ এর মানটা যদি কে এর চাইতে ছোট হয়, ঠিক উল্টা ভাবে চিন্তা করো, যে এখন উৎপাদের বর্তমান পরিমাণ সাম্যাবস্থায় যতটুকু থাকার কথা তার চাইতে কম আছে, রাইট? তার মানে আমার উৎপাদ আসলে বাড়াতে হবে। সুতরাং সাম্যাবস্থায় যতটুকু উৎপাদ থাকতে পারতো বর্তমানে উৎপাদের পরিমাণ তার চাইতে কম আছে। সো আমার উৎপাদের পরিমাণটাকে বাড়াইতে হবে। সো আমার যদি উৎপাদের পরিমাণকে বাড়াইতে হয়, উৎপাদের পরিমাণকে বাড়াতে হলে অবভিয়াসলি সাম্যাবস্থাটা ডান দিকে সরে যাবে বা সম্মুখ দিকে সরে যাবে। সুতরাং আমরা এই দুইটা কেস খুব সিম্পল ভাষায় বুঝে গেলাম যে যদি কিউ এর মান গ্রেটার দেন কে হয়, তার মানে সাম্যাবস্থা পশ্চাৎ দিকে সরবে। যদি কিউ এর মানটা লেস দেন কে হয়, তখন সাম্যাবস্থা সম্মুখ দিকে সরবে। যদি আমরা তৃতীয় প্রশ্নে আসি, এটা যদিও একদম ফাইনাল কেস আর কি, যদি কিউ এর মান কে এর সমান হয়, তার মানে সাম্যাবস্থায় যতটুকু উৎপাদ থাকতে পারার কথা বর্তমানে উৎপাদের পরিমাণ সেম আছে। সুতরাং এখানে আসলে উৎপাদের পরিমাণ আর বাড়বেও না কমবেও না, আমরা সাম্যাবস্থায় পৌঁছায় গেছি, রাইট? সো এই হচ্ছে মোটামুটি আমাদের এই পর্যন্ত সিন সিনারিও।
সুতরাং আমরা বলতে পারি যে যদি কিউ এর মান কে এর সমান হয় তাহলে আমরা সাম্যাবস্থায় চলে আসছি। সো আশা করি আমি আমার কথাগুলো বুঝাতে পারলাম। তোমরা যদি এই তিনটা জিনিসের মধ্যে সম্পর্ক বুঝে থাকো, অর্থাৎ কিউ এর মান গ্রেটার দেন কে হলে বিক্রিয়া কোন দিকে যাবে, কিউ এর মান লেস দেন কে হলে বিক্রিয়া কোন দিকে যাবে, এবং কিউ এর মান কে এর সমান হলে বিক্রিয়া কোন দিকে যাবে, তাহলে তোমরা একটু আমাকে কমেন্ট বক্সে জানাই দাও ভাইয়া। আরে হোমোসেপিয়েন্স চলে আসছে, আরে কি অবস্থা। আদি অবস্থা, এক্স্যাক্টলি সাম্যাবস্থার আগের অবস্থা। সো আলটিমেটলি হচ্ছে বিক্রিয়াটা সাম্যাবস্থায় পৌঁছাবে, বাট সাম্যাবস্থায় পৌঁছানোর জন্য বিক্রিয়াটা কি পশ্চাৎ দিকে যাবে না সম্মুখ দিকে যাবে, এটাই কিন্তু আমরা বের করার চেষ্টা করতেছি, বুঝছো মানব জাতি। ওকে, ঠিক আছে। পোলাপাইন কি যে শুরু করছিস তোরা আজকে। ওকে, ঠিক আছে। আচ্ছা, এই আমি অ্যান্সার দিছি, জাকিরাতুন নূর। ওকে, আচ্ছা, ভেরি গুড। আচ্ছা ওকে, আমি আরেকবার বলে তারপরে সামনে যাইতেছি। ওকে, ঠিক আছে। আচ্ছা ওকে, সো আমি আবার কমেন্ট বক্সটা অফ করে দিলাম, আমি তোমাদের কমেন্ট এখন আবার আপাতত আর দেখতেছি না। সো আমি হচ্ছে আবার আরেকবার বলে আসি, যদি কিউ এর মান গ্রেটার দেন কে হয়, তার মানে সাম্যাবস্থায় যতটুকু উৎপাদ থাকতে পারার কথা, বর্তমানে আমরা উৎপাদ তার চেয়ে বেশি মিশাইছি বা বেশি আছে আর কি। সো এই কারণে আমার উৎপাদের পরিমাণটা কমাইতে হবে, সো আমাদের বিক্রিয়াটা পশ্চাৎ দিকে যাবে। যদি কিউ এর মানটা লেস দেন কে হয়, তার মানে সাম্যাবস্থায় যতটুকু উৎপাদ থাকতে পারার কথা, বর্তমানে উৎপাদ তার চেয়ে কম আছে, সো উৎপাদের পরিমাণ আমার বাড়াইতে হবে। আর যদি কিউ এর মানটা কে এর সমান হয়, তার মানে আমরা সাম্যাবস্থাতে আছি। আচ্ছা, আমি মনে হয় হোমোসেপিয়েন্স এর আমি প্রশ্নের ধরনটা বুঝতে পারতেছি। তোমার, তুমি যেটা চিন্তা করতেছো, দেখো আমি যদি ঠিক থাকি তাহলে মনে হয় তুমি এই জিনিসটা আমাকে বলার চেষ্টা করতেছিলা যে আমি তো ভাইয়া শুরু করছিলাম এই অবস্থায়, অর্থাৎ এইখানে যদি আমরা এইভাবে চিন্তা করি যে আমি এখানে ঘনমাত্রা ভার্সেস সময় একটা গ্রাফ তৈরি করলাম, শুরুতে আমার বিক্রিয়কের পরিমাণ অনেক বেশি ছিল, উৎপাদের পরিমাণ শূন্য ছিল। সাম্যাবস্থায় গেলে যেটা হবে, সাম্যাবস্থায় হচ্ছে প্রত্যেক পরিমাণটাই সাম্যাবস্থার পরিমাণ হয়ে যাবে আর কি। তাহলে যেহেতু উৎপাদের পরিমাণটা শূন্য থেকে সাম্যাবস্থায় পৌঁছায়, তাহলে সাম্যাবস্থায় যতটুকু উৎপাদ থাকতে পারার কথা তার চেয়ে বেশি উৎপাদ কিভাবে হয় আর কি, তোমার মনে হয় লজিকটা এটা। সো এটার অ্যান্সারটা আসলে খুবই সিম্পল। বিষয়টা হইতেছে আমরা কিন্তু বিক্রিয়াটাকে কিভাবে লিখছি সেটা কিন্তু আমরা জানি না, অর্থাৎ আমরা বিক্রিয়কগুলো হিসেবে কি দিছিলাম, উৎপাদ হিসেবে কি দিছিলাম, ওইটা একটা কথা, বিক্রিয়াটাকে খাতায় কিভাবে লিখছি সেটা আলাদা কথা। মনে করো যে আমি কথার কথা বললাম যে আমি শুরুতে পাত্রের মধ্যে শুধু এ রাখছিলাম, বি ছিল 0, বাট আমি বিক্রিয়াটাকে লিখলাম হচ্ছে এভাবে। ওকে, বি থেকে এ আমি বিক্রিয়াটাকে এভাবে লিখলাম। তখন কিন্তু সাম্যাবস্থায় যাওয়ার আগে সবসময় এর পরিমাণ হবে হচ্ছে সাম্যাবস্থায় যা থাকে তার চাইতে বেশি আর কি। সো এই জন্যই আসলে মূলত এই কাজটা করছি। সো হোমোসেপিয়েন্স প্রশ্নটা করছিলাম, আমি শুধু তোমাকে অ্যান্সার দিছি আর কি, বাকিরা যেহেতু বুঝছি এখানে আর কমপ্লিকেশন করার কোনো দরকার নাই। ওকে, ঠিক আছে, খুব সুন্দর প্রশ্ন করছো কিন্তু তুমি, হ্যাঁ তোমার পার্সপেক্টিভটা সুন্দর ছিল, আশা করি আমি বুঝাতে পারছি। ওকে, সো যাই হোক, এখন আমরা আবার সামনে আগাই। আচ্ছা, সো যা বুঝছি তা বুঝছি আর কি, কিউ এর মান গ্রেটার দেন কে হইলে বিক্রিয়া পশ্চাৎ দিকে যাবে, কিউ এর মান লেস দেন কে হইলে বিক্রিয়া সম্মুখ দিকে যাবে, আর যদি কিউ এর মানটা কে এর সমান হয় তখন বিক্রিয়াটা সাম্যাবস্থায় আছে বলে আমরা ধরে নিব। তো এখন তাহলে আমরা একটা অঙ্ক করে ফেলি, অঙ্কটা খুবই ইন্টারেস্টিং একটা অঙ্ক। এটা হচ্ছে একটা ইন্ডাস্ট্রিয়াল একটা প্রবলেম। আড়াই এই প্রশ্নের মধ্যে বলা হয়েছে যে 2.5 লিটার আয়তনের একটা পাত্রের মধ্যে আয়রনের আকরিক, ওকে, আয়রনের আকরিক থেকে আয়রন নিষ্কাশন করা হচ্ছে, অর্থাৎ ফেরাস অক্সাইড, যেটাই ফেরাস অক্সাইড থেকে আয়রন নিষ্কাশন করা হচ্ছে কার্বন মনোক্সাইড বিজারণের মাধ্যমে। অর্থাৎ যদি ফেরাস অক্সাইডের উপর দিয়ে কার্বন মনোক্সাইড গ্যাস চালনা করা হয়, কার্বন মনোক্সাইড গ্যাস চালনা করলে হচ্ছে এখান থেকে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। ওকে, সো এই হচ্ছে আমাদের মোটামুটি আইডিয়া, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে এবং ফেরাস অক্সাইডটা বিজারিত হয়ে আয়রন তৈরি করবে। সো এই হচ্ছে আমাদের মোটামুটি আইডিয়া, যে এখানে এইভাবে আমরা আয়রন নিষ্কাশন করতেছি কার্বন মনোক্সাইড ব্যবহার করে। তো 1000 কেলভিন তাপমাত্রায় বিক্রিয়াটা হইতেছে এবং এই বিক্রিয়াটার কেপি এর মান হচ্ছে 0.259। তাহলে 1000 কেলভিন তাপমাত্রায় বিক্রিয়া চুল্লিতে 1 ATM চাপে কার্বন মনোক্সাইড এবং 0.5 ATM চাপে কার্বন ডাইঅক্সাইড গ্যাস ফেরাস অক্সাইড সহ রাখা আছে আর কি। তো আশা করি আমি প্রবলেমটা বুঝাতে পারছি। প্রবলেমটা যদি আমি একটু ছবি এঁকে দেখানোর চেষ্টা করি, মনে করো যে 2.5 লিটার একটা ভেসেল ছিল, মনে করো 2.5 লিটার একটা ভেসেল ছিল আর কি, হোয়াট এভার। সো এই ভেসেলের মধ্যে হচ্ছে কিছু পরিমাণে ফেরাস অক্সাইড ছিল, রাইট, কিছু ফেরাস অক্সাইড ছিল। এই ফেরাস অক্সাইড থেকে আয়রন নিষ্কাশন করার জন্য শুরুতে হইতেছে এটাকে চার্জ করা হইলো কার্বন মনোক্সাইড গ্যাস এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস দিয়ে। এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল সিস্টেম। ওকে, সো আমাদের প্রথম প্রশ্নটা একটু দেখে ফেলি। প্রথম প্রশ্নটা হচ্ছে সাম্যাবস্থায় মোট গ্যাসের চাপ কত হবে। সাম্যাবস্থায় কিন্তু বর্তমানে মোট গ্যাসের চাপ জানতে চাইনি, সাম্যাবস্থায় জানতে চাইছে। ওকে, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে
এই প্রক্রিয়াতে যদি আমরা 1 টন ফেরাস অক্সাইড থেকে শুরু করি তাহলে কত কিলোগ্রাম আয়রন উৎপাদন করা পসিবল হবে? ওকে, কত কিলোগ্রাম আয়রন উৎপাদন করা পসিবল হবে এই পদ্ধতিতে যদি আমরা শুরু করি। ওকে, সো এই হচ্ছে আমাদের মোটামুটি এখানকার ধারণা। তো এখন আমরা সামনে এগোনোর আগে আমি একটু তোমাদেরকে সাবধান করে দিতে চাই যে আমরা কিন্তু গতদিনও বলছিলাম যে আমাদের অঙ্কগুলো যেগুলো আমরা করব আস্তে আস্তে আমরা সহজ থেকে কঠিনতম অঙ্কে যাচ্ছি আর কি। সো মোটামুটি ধরে নাও যে আমরা আসলে ওইটারই কন্টিনিউয়েশন করতেছি, কারণ আসলে আমি একটা লেকচারকে 2টা ভাগে ভাগ করছি। সুতরাং আজকেরও মোটামুটি এটা গতদিনেরই কন্টিনিউয়েশন, অর্থাৎ একটা মিডিয়াম টাইপের একটা অঙ্ক। বাট মানে এমন না যেটা ইম্পসিবল সলভ করে, এটা আমি তোমাদের সাথে মিলে সলভ করব, বাট খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক। সো আমি তাহলে আবার একটু সিনারিওটা বোঝানোর চেষ্টা করি তোমাদেরকে। একটা পাত্রের মধ্যে হচ্ছে ফেরাস অক্সাইড ছিল, এই ফেরাস অক্সাইড থেকে আমাদেরকে আয়রন নিষ্কাশন করতে হবে। তাহলে আয়রন নিষ্কাশনটা আমরা কি দিয়ে করব? আয়রন নিষ্কাশনটা আমরা কার্বন মনোক্সাইড গ্যাস ব্যবহার করে করব। কার্বন মনোক্সাইড গ্যাসটা ফেরাস অক্সাইডের সাথে বিক্রিয়া করে হচ্ছে কার্বন ডাই অক্সাইড গ্যাসের সাথে সাম্যাবস্থা তৈরি করে। তো ইনিশিয়ালি কোন একটা পাত্রের মধ্যে 1 এটিএম চাপে কার্বন মনোক্সাইড গ্যাস এবং 0.5 এটিএম চাপে কার্বন ডাই অক্সাইড গ্যাস রাখা ছিল এবং এটাকে ফেরাস অক্সাইডের উপর দিয়ে চালনা করা হয়েছে। সো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে সাম্যাবস্থায় মোট চাপ আমাদেরকে নির্ণয় করতে হবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এই প্রক্রিয়ায় 1 টন যদি ফেরাস অক্সাইড ব্যবহার করা হয় তাহলে সেখান থেকে কত কিলোগ্রাম আয়রন উৎপাদন করা পসিবল হবে। ওকে, তো আশা করি আমি প্রশ্নটা বুঝাইতে পারছি। তোমরা আমাকে একটু কমেন্ট বক্সে জানাই তো যে প্রশ্নটা বুঝছো কিনা তোমরা। ওরে আল্লাহ, ক্লাসের উপস্থিতি এখন কিন্তু জোস, 420 জন আছে। এ পোলাপাইন জলদি পোলাপাইন মেনশন করো, ক্লাসের অ্যাটেন্ডেন্স আর একটু বাড়ানোর দরকার আসলে। ওকে, ঠিক আছে। ওকে, ভেরি গুড। আচ্ছা, জুবাই তুমি তাহলে একটু অঙ্কটা সাথে থাকো। হ্যাঁ, আমরা যখন সমাধান করব তখন বারবার রিপিট করবো, তো তোমার হয়তো বুঝে যাবা তখন আর কি। ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ এভরিওয়ান। আচ্ছা, ঠিক আছে, আমি আবার রিপিট করে অঙ্কটা করতেছি, সমস্যা নাই, প্যারা নাই, চিল, আমি আবার রিপিট করতেছি। ঠিক আছে, ওকে, আচ্ছা এখন ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ওকে, তোমার আমি আমি কিন্তু কথা বলতেছি তোমাদের সাথে, so তোমরা প্রশ্ন লিখে ফেলতে পারো এর মধ্যে। আচ্ছা, ওকে, ঠিক আছে। আমার হালকা কাশি আছে রে তাদিয়া। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমি এখন তাহলে হচ্ছে আমি তোমাদের কমেন্টটা আবার আমার বন্ধ করে দিতেছি, আমি দেখতেছি না, সো তোমরা এখন কমেন্ট করো না। আমি আবার তোমাদেরকে প্রশ্নটা বলতেছি। প্রশ্নটা হচ্ছে খুবই সিম্পল, যে একটা 2.5 লিটার আয়তনের পাত্রের মধ্যে হচ্ছে ফেরাস অক্সাইড ছিল, এখান থেকে আমরা আয়রন নিষ্কাশন করব। কি দিয়ে আয়রন নিষ্কাশন করব? কার্বন মনোক্সাইড গ্যাস ব্যবহার করে আয়রন নিষ্কাশন করব। তাহলে কার্বন মনোক্সাইড গ্যাস এই বিক্রিয়াটার মাধ্যমে ফেরাস অক্সাইড থেকে আয়রন তৈরি করে, সাথে কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি হয়। বিক্রিয়াটা একটা উভমুখী বিক্রিয়া। তো প্রথম প্রশ্ন হচ্ছে, যদি ইনিশিয়ালি 1 এটিএম কার্বন মনোক্সাইড এবং 0.5 এটিএম কার্বন ডাই অক্সাইড গ্যাস দিয়ে আমরা শুরু করি, তাহলে প্রশ্ন হচ্ছে যে সাম্যাবস্থায় যাওয়ার পরে মোট চাপ কত হবে? সাম্যাবস্থায় যাওয়ার পরে মোট চাপ কত হবে? ওকে, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যদি আমরা এই বিক্রিয়াটাকে সামনে আগে নিয়ে যাই, অর্থাৎ সাম্যাবস্থায় যদি বিক্রিয়াটা যায়, সাম্যাবস্থায় বিক্রিয়াটা গেলে কতটুকু পরিমাণে আয়রন উৎপাদন পসিবল হবে আর কি। তো এটা আমাদেরকে দ্বিতীয় প্রশ্ন থেকে বের করতে হবে। তো দুইটা প্রশ্ন আশা করি বুঝছি আমরা, এখন আমরা আগাই সামনে। তো আমরা প্রথম প্রশ্নটা একটু করার চেষ্টা করি, সাম্যাবস্থায় গ্যাসের মোট চাপ কত? তো এখন চিন্তা করো, এখানে যে বিক্রিয়ক গুলো আছে, অর্থাৎ আমি যদি এখানে বিক্রিয়াটা আবার একটু তোমাদেরকে লিখে দেখাই, যে ফেরাস অক্সাইড প্লাস কার্বন মনোক্সাইড, এখান থেকে হইতেছে আয়রন প্লাস কার্বন ডাই অক্সাইড। তাহলে এই বিক্রিয়াটাতে কিন্তু আমি যদি একটা আইস টেবিল তৈরি করার চেষ্টা করি, তোমরা একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো, আইস টেবিলটা যদি আমি বানাই, সি ই আইস টেবিলটা যদি আমি বানাই, আইস টেবিলের মধ্যে ইনিশিয়ালি কার্বন মনোক্সাইডও কিছু পরিমাণে উপস্থিত ছিল, কার্বন ডাই অক্সাইডও কিছু পরিমাণে উপস্থিত ছিল। টু বি এক্সাক্ট যদি আমরা বলি, এখানে কার্বন মনোক্সাইডের পরিমাণ ইনিশিয়ালি ছিল হচ্ছে 1.0 এটিএম এবং কার্বন ডাই অক্সাইডের পরিমাণ ছিল হচ্ছে 0.5 এটিএম। সুতরাং যেহেতু এখানে বিক্রিয়ক এবং উৎপাদ সবাই কিছু না কিছু আদিতে উপস্থিত আছে, সুতরাং সাম্যাবস্থা কোন দিকে ধাবিত হবে এটা বোঝার জন্য কিন্তু আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে আইস টেবিলের সাহায্য নিতে হবে, রাইট? তো আমরা যদি আইস টেবিলের সাহায্য নেই, তাহলে আমরা খেয়াল করো আমরা আসলে কি পাচ্ছি। তাহলে আমরা এখন আইস টেবিলের সাহায্যে আমরা প্রথমে কিউপি কিউসি বের করি। সো আইস টেবিলে আমরা এখন কিউপি কিউসি বের করবো, কিউপি বের করবো। কিউপি সমান সমান হবে হচ্ছে কার্বন ডাই অক্সাইডের আংশিক চাপ ইনিশিয়াল ডিভাইডেড বাই কার্বন মনোক্সাইডের আংশিক চাপ ইনিশিয়াল। একটু খেয়াল করে দেখো যে আমাদের উভমুখী বিক্রিয়া অনুযায়ী
কার্বন ডাই অক্সাইড হচ্ছে উৎপাদে আছে, কার্বন মনোক্সাইড হচ্ছে বিক্রিয়কে আছে। সুতরাং উৎপাদের আদি পরিমাণ ডিভাইডেড বাই বিক্রিয়কের আদি পরিমাণ। যদি আমরা এই কাজটা করি আমরা পাচ্ছি হচ্ছে কার্বন ডাই অক্সাইডের আদি পরিমাণ হচ্ছে 0.5, আর হচ্ছে কার্বন মনোক্সাইডের আদি পরিমাণ হচ্ছে 1.0। সুতরাং এই মানটা হচ্ছে 0.5। যেহেতু সাম্য ধ্রুবকের মান হচ্ছে 0.259, তার মানে এই মানটা ইজ গ্রেটার দেন কেপি, রাইট? এই মানটা হচ্ছে গ্রেটার দেন কেপি। ওকে, খুবই সিম্পল। এই মানটা যেহেতু কেপি থেকে বড়, তাহলে এখন আমরা জানি যেহেতু কিউপি এর মানটা কেপি থেকে বড়, সুতরাং আমরা জানি বিক্রিয়াটা আসলে পশ্চাৎ দিকে যাবে। সুতরাং বিক্রিয়াটা পশ্চাৎ দিকে যাবে, সুতরাং বিক্রিয়াটা পশ্চাৎ দিকে যাবে। ওকে, এখন এখানে একটা বিপদ তৈরি হইলো। বিপদটা আসলে কি একটু চিন্তা করে দেখো তো। বিপদটা যেটা হইলো যে এই বিক্রিয়া যদি পশ্চাৎ দিকে যাইতে হয়, পশ্চাৎ দিকে যাইতে হইলে কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়া করতে হবে আয়রনের সাথে, এবং সেই বিক্রিয়ার কারণে কার্বন মনোক্সাইড এবং ফেরাস অক্সাইড তৈরি হইতে হবে। কিন্তু পাত্রের শুরুতে কিন্তু কোনো প্রকারের কোনো আয়রন উপস্থিত ছিল না। যেহেতু পাত্রতে শুরুতে কোনো আয়রন উপস্থিত ছিল না, তার মানে আসলে এই বিক্রিয়াটা পশ্চাৎ দিকে যাইতেও পারবে না। তার মানে বিক্রিয়াটার পক্ষে পশ্চাৎ দিকে যাওয়া ইজ ইম্পসিবল। ওকে, কারণ এখানে আয়রন নাই, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড যদি বিক্রিয়া করে পশ্চাৎ দিকে যাইতে হয় তাহলে এই বিক্রিয়াটাতে আয়রনের উপস্থিত থাকাটা বাধ্যতামূলক, কিন্তু এখানে কোনো আয়রন নাই। সুতরাং এই বিক্রিয়াটা আসলে পশ্চাৎ দিকে যাইতে পারবে না। তার মানে আমরা কিউপি ভ্যালু থেকে এটা নির্ণয় করলাম যে কিউপি এর মানটা হচ্ছে গ্রেটার দেন কেপি, এবং কিউপি এর মানটা গ্রেটার দেন কেপি হওয়ার কারণে বিক্রিয়াটা আসলে পশ্চাৎ দিকে অগ্রসর হবে। কিন্তু পশ্চাৎ দিকে অগ্রসর হওয়ার মতো কোনো সিনারিও আসলে আমাদের এখানে নাই, কারণ এখানে আয়রনই নাই, মানে বিক্রিয়া করার মতো কোনো আয়রন নাই। সুতরাং এই বিক্রিয়াটা কোনোভাবেই আগাবে না, বিক্রিয়াটা থেকে কোনো কিছুই পাওয়া আসলে পসিবল না। তো আশা করি আমি এই প্রবলেমটা ডিলেমাটা বুঝাতে পারলাম। তোমরা যদি বুঝে থাকো তাহলে একটু আমাকে জানাই দাও তো ভাইয়া। হ্যাঁ, ফেরাস অক্সাইড আছে, কিন্তু ফেরাস অক্সাইড তো মানে বিক্রিয়াটা তো সম্মুখ দিকে গেলে ফেরাস অক্সাইড বিক্রিয়া করতো, রাইট জুবাইর? যেহেতু ফেরাস অক্সাইড এখানে নাই, সুতরাং এই বিক্রিয়াটা হবেই না আসলে, রাইট? এই বিক্রিয়াটা হবে না, মানে ইম্পসিবল একটা জায়গাতে আছি আমরা। ওকে, আচ্ছা, ভেরি গুড। আচ্ছা ঐশী, কেন হবে না এটার এটার মূল কারণ হইলো, খেয়াল করো, বিক্রিয়াটা যেহেতু পশ্চাৎ দিকে যাবে, পশ্চাৎ দিকে যাওয়ার জন্য বিক্রিয়া পাত্রে আয়রন থাকাটা জরুরি। বিক্রিয়া পাত্রে কিন্তু এফি নাই, আয়রন নাই, কিন্তু এই কারণে বিক্রিয়াটা হবে না। ঠিক আছে, আচ্ছা ওকে। আচ্ছা আমি আরেকবার বুঝাচ্ছি, কোনো সমস্যা নাই। ওকে, ঠিক আছে ঠিক আছে, অনেকেরই ক্লিয়ার হয়েছে, অনেকেই বুঝতে চাইতেছে আবার। ওকে, আমি আমি আবার আবার তোমাদেরকে বলতেছি। আচ্ছা দেখো, সাবধানে খেয়াল করো, কমেন্ট করা বন্ধ করি, আবার সাবধানে খেয়াল করো। এইখানে যে বিক্রিয়াটা আছে, এই বিক্রিয়াটার কেপি কিউপি আমরা বের করছি। এই কিউপি থেকে আমরা দেখলাম কিউপি এর মানটা ইজ গ্রেটার দেন কেপি, অর্থাৎ বিক্রিয়াটার পশ্চাৎ দিকে যাওয়ার কথা, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করে কার্বন মনোক্সাইড তৈরি করার কথা। কিন্তু কার্বন ডাই অক্সাইড যদি এখানে বিক্রিয়া করতে হয় ভাইয়া, বিক্রিয়া করার জন্য কিন্তু আয়রন লাগবে, রাইট? আয়রন ছাড়া কিন্তু বিক্রিয়াটা অগ্রসর হবে না পশ্চাৎ দিকে। তো পশ্চাৎ দিকে অগ্রসর হওয়ার জন্য যেহেতু আয়রন প্রয়োজন, আর এখানে পাত্রে আয়তন, পাত্রের মধ্যে কোনো আয়রন নেই, পাত্রে এফি নেই, পাত্রের মধ্যে যেহেতু কোনো এফি নাই। আচ্ছা আমি এফি নেই বানানটা কি লিখছি আল্লাহ খোদা। ওকে, পাত্রের মধ্যে যেহেতু কোনো এফি নাই, পাত্রের মধ্যে যেহেতু কোনো এফি নেই, সুতরাং এই বিক্রিয়াটা আসলে কোনো দিকেই আগাবে না। ঠিক আছে, সো তার মানে এটা একটা ইনভেইন একটা বিক্রিয়া। এই বিক্রিয়াটার পক্ষে কোনো প্রকারের কোনো উৎপাদ তৈরি হওয়া, কোনো বিক্রিয়ক তৈরি হওয়া পসিবল না। ওকে, তার মানে আমি যদি পরবর্তী প্রশ্নতে আসি, বিক্রিয়ায় 1 টন যদি ফেরাস অক্সাইডও থাকে কোনো লাভ নাই, বিক্রিয়া যেহেতু পশ্চাৎ দিকে যাইতেছে, পশ্চাৎ দিকে গেলে আয়রন আমার আগে থেকে উপস্থিত থাকতে হবে। তার মানে এখানে আমরা লিখবো এখানে কোনো এফি উৎপাদন সম্ভব না। ওকে, তো আশা করি আমি ক্লিয়ার করতে পারলাম যে কিউপি কিউসি এর কনসেপ্টটা ব্যবহার করলে কিন্তু আমরা একটা বিক্রিয়া থেকে বহুত ইনফরমেশন বের করে ফেলতে পারি, কোনটা পসিবল বিক্রিয়া, কোনটা ইম্পসিবল বিক্রিয়া, এন্ড সো অন। তো আশা করি আমি বুঝাতে পারলাম। এখন বুঝে থাকলে একটু তোমরা আমাকে জানাই দাও তো ভাইয়া। এফি নাই তো রিফাত, এফি ছিলই না, তুমি প্রশ্নের মধ্যে পড়ে দেখো, এফি ছিল না। হ্যাঁ এক্স্যাক্টলি, এপিক ম্যাথ। হ্যাঁ আজিম অঙ্ক ডিজেবল। আল্লাহ। আচ্ছা, এরকম বোকা বানানোর মতো জিনিসপাতি কিন্তু প্রতিনিয়ত আসতে পারে, ঠিক আছে, খেয়াল রাখো। আচ্ছা,
এক্স্যাক্টলি, অন্তু ওই বরাবর বিক্রিয়াটা যাওয়ার কথা, কিন্তু বিক্রিয়াটা যাওয়ার মতো আয়রন এখানে নাই। এটাই হচ্ছে এখানকার মেইন টুইস্ট। দেখছো, আমি আমি কিন্তু শুরুতে তোমাদেরকে সাবধান করে দিছিলাম যে আমরা মিডিয়াকর অঙ্ক থেকে শুরু করতেছি। ওকে, আচ্ছা আসিফ খেয়াল করো, কিউপি থেকে আমরা দেখতেছি বিক্রিয়াটা পশ্চাৎ দিকে যাওয়ার কথা। বিক্রিয়াটা পশ্চাৎ দিকে যাওয়ার জন্য হচ্ছে আয়রন থাকতে হবে, কিন্তু এখানে আয়রন নাই, তার মানে বিক্রিয়াটা পশ্চাৎ দিকে যাইতেই পারবে না। তার মানে বিক্রিয়াটা যেহেতু সম্মুখ দিকেও যাইতে পারবে না, আবার পশ্চাৎ দিকেও যেতে পারবে না, তার মানে এখানে কোনো পরিবর্তনই আসলে হবে না। ওকে, আয়রন থাকবে না আসার কারণ এখানে আয়রনের কথা প্রশ্নে বলাই নাই, এই জন্য আয়রন থাকবে না। ঠিক আছে। হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইড ছিল, কার্বন ডাইঅক্সাইডের প্রেসার ছিল 0.5 atm। আদনান, আনঅ্যাভেলেবল অ্যান্সার, এক্স্যাক্টলি সো। ওকে, আচ্ছা এটা আচ্ছা এই এক্স্যাক্টলি সম্মুখমুখী হলে সম্ভবত সুন্দর, হ্যাঁ জাকারিয়া তো নূর সুন্দর, সম্মুখমুখী যদি হইতো বিক্রিয়াটা তখন এটা আবার সামনে আগাইতে পারতো। ওকে, আশা বিক্রিয়া আমরা ইনিশিয়ালি আয়রন যোগই করিনি, এই জন্যই হইতেছে এই কাহিনী হয়েছে। আচ্ছা, তো এখন ঘটনা যেটা হইলো, এই অঙ্কের শানে নজুল আসলে কি, কেন ভাইয়া এই অঙ্কটা রাখছি, এটা আসলে ইচ্ছা করে রাখছি আমি। এটা আসলে একটা লাইফ লেসন দেওয়ার জন্য, যে জিনিসটা হইতেছে সবসময় যেটা হয়, মানে একটা বড় একটা প্রবলেম দেখলেই আমরা যেটা চিন্তা করি, আমরা প্রথমেই ঝাঁপায় পড়ি আর কি, যে আমরা প্রথমেই যা যা হিসাব নিকাশ দেওয়া আছে ওগুলা দিয়ে আমরা ক্যারিকেচার করতে থাকি। এইভাবে কিন্তু আসলে কোনো প্রবলেম সলভ করা যায় না। ঠিক আছে, প্রবলেম সলভ করার জন্য তোমাকে আগে থেকে প্রি রিকোয়ারমেন্ট গুলো বুঝতে হয়, যে এটা প্রবলেমটা সলভ করার মতো আদৌ কোনো ক্যাপাবিলিটি এই প্রবলেমটার গিভেন ইনফরমেশনের মধ্যে আছে কিনা। তো এই জিনিসটা যাতে করে তুমি চিন্তা করো, এই জিনিসটা যাতে করে তুমি বুঝো এবং এটা সম্পর্কে সাবধান থাকো, এই শিক্ষাটার জন্যই আসলে এই অঙ্কটা। ঠিক আছে, সো এই জন্যই হচ্ছে এরকম একটা অঙ্ক, এবং পুরো চ্যাপ্টারের মধ্যে এরকম একটাই অঙ্ক রাখছি, ইনশাল্লাহ সামনে আর এরকম অঙ্ক নাই। সো এটা নিয়ে টেনশন করে না তোমরা, সামনের অঙ্কগুলো সুস্থ স্বাভাবিক অঙ্কই হবে, কিন্তু এটা হইতেছে তোমাদেরকে একটু ট্রিক করার জন্য ইচ্ছা করে দেওয়া হয়েছে, যাতে করে তোমরা একটু থেমে যাও, যে ওকে ঠিক আছে আমি বেশি দৌড়াইতেছি, এখন দৌড়ানো যাবে না, একটু স্টপ হয়ে আমি এখন হচ্ছে চিন্তা করি যে ওকে এখন আমার সামনে কি কি স্ট্র্যাটেজি নেওয়া দরকার। ওকে, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা সামনে আগাই, আবার আমরা হচ্ছে আবার তোমরা কমেন্ট বক্স অফ করে ফেলো, আমি হচ্ছে এখন সামনে আগাচ্ছি। ঠিক আছে, ওকে। সো আমরা হচ্ছে এখন বিয়োজন মাত্রা সম্পর্কিত সমস্যাতে চলে আসি, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট কিন্তু। ঠিক আছে, সো আমি এখানে আগে একটা 3টা স্টার দিয়ে দিই। এই প্রবলেম গুলা হচ্ছে এইচএসসি পরীক্ষা এবং অ্যাডমিশন টেস্টের জন্য ভয়ঙ্কর রকমের ইম্পর্টেন্ট। জেনারেলি বিয়োজন মাত্রার যে অঙ্কগুলো থাকে, এই বিয়োজন মাত্রার অঙ্কগুলো হইতেছে পার্সেন্টেজে দেওয়া থাকে, ফ্র্যাকশনে দেওয়া থাকে, বিভিন্ন ধরনের বিয়োজন মাত্রা দেওয়া থাকে। তো এটার জন্য তোমাকে সবার প্রথমে বুঝতে হবে যে বিয়োজন মাত্রা জিনিসটা আসলে কি। সো বিয়োজন মাত্রা অবভিয়াসলি নাম থেকে আমরা বুঝতেছি, বিয়োজন মাত্রা হইতেছে বিয়োজন বিক্রিয়ার জন্য খাটবে। অর্থাৎ যদি কোনো একটা বিক্রিয়াতে কোনো একটা বস্তু ভেঙে গিয়ে একাধিক বস্তু উৎপন্ন করে, তখনই ওই বস্তুর জন্য আমরা বিয়োজন মাত্রা অ্যাপ্লাই করব। যেমন ধরো যে আমি যদি বলি যে নাইট্রোজেন, হাইড্রোজেন, অ্যামোনিয়া, এই বিক্রিয়াতে অ্যামোনিয়া দিয়ে যদি আমরা শুরু করি, তাহলে আমরা বলতে পারবো যে এটা একটা বিয়োজন বিক্রিয়া, কারণ এখানে অ্যামোনিয়া ভেঙে গিয়ে নাইট্রোজেন এবং হাইড্রোজেন তৈরি করতেছে। ওকে, এখানে 2 এখানে 3। তো তার মানে এখানে আমরা বলবো যে এখানে অ্যামোনিয়ার একটা বিয়োজন মাত্রা থাকবে, কারণ এখানে অ্যামোনিয়া ভেঙে গিয়ে একাধিক অংশ তৈরি করতেছে। অন দি আদার হ্যান্ড আমি যদি আরেকটা এক্সাম্পল দেখাইতে পারি তোমাদেরকে, যেমন ধরো যে PCl5। ওকে, PCl5 এই জিনিসটা যদি ভেঙে গিয়ে তোমার ধরো PCl3 এবং Cl2 এর সাথে সাম্যাবস্থা তৈরি করে, তাহলে এইখানে আমরা বলবো যে PCl5 এর মধ্যে আমরা বিয়োজন মাত্রা কনসেপ্টটা অ্যাপ্লাই করতে পারবো, কারণ এই বিক্রিয়াতে PCl5টা ভেঙে যাচ্ছে। কিন্তু আমি যদি কনভার্স বিক্রিয়া চিন্তা করি, অর্থাৎ মনে করো PCl3 ক্লোরিনের সাথে যুক্ত হয়ে PCl5 তৈরি করতেছে, এই বেলায় কিন্তু বিয়োজন মাত্রা ইজ নট অ্যাপ্লিকেবল, কারণ এখানে বিয়োজন বিক্রিয়া হয় নাই। তার মানে এই যে বিক্রিয়াটা, এখানে বিয়োজন মাত্রা ইজ নট অ্যাপ্লিকেবল। ওকে, বিয়োজন মাত্রা নট অ্যাপ্লিকেবল, বিয়োজন মাত্রা নট অ্যাপ্লিকেবল। তার মানে আমরা এইটুকু আশা করি আমি বুঝাতে পারলাম যে বিয়োজন মাত্রা যে কনসেপ্টটা আছে, এই বিয়োজন মাত্রা কনসেপ্টটা শুধুমাত্র যাদের বিয়োজন হয় তাদের জন্য আসলে খাটে ইউজুয়ালি। সো আশা করি এই পর্যন্ত আমি ক্লিয়ার করতে পারলাম। তাহলে এখন আমি একটা পার্টিকুলার উদাহরণ দিয়ে আমি ডিফাইন করবো যে বিয়োজন মাত্রা কাকে বলে। সো আমরা কিন্তু স্ক্রিনে ভাই সংজ্ঞাটা দেখতে পারতেছি যে বিয়োজন মাত্রা কাকে বলে। বিয়োজন মাত্রা হচ্ছে কোনো একটা বস্তু কোনো একটা বিক্রিয়াতে যতটুকু পরিমাণে বিয়োজিত হয় ডিভাইডেড বাই তার আদি পরিমাণ যেটা হয়। এখন এটাকে আমরা হচ্ছে ম্যাথমেটিক্যালি ডিফাইন করব। ওকে, সো এটা ডিফাইন করার জন্য আমরা একটা বিক্রিয়া দেখে নিই। সো মনে করো এটা একটা বিক্রিয়া যেখানে PCl5 দিয়ে আমরা শুরু করছি এবং আমরা PCl3 এবং Cl2 তে চলে যাচ্ছি আর কি, অর্থাৎ বিক্রিয়াটা সাম্যাবস্থায় যাওয়ার জন্য সম্মুখ দিকে যাচ্ছে। সুতরাং বিয়োজন হচ্ছে এখানে, খেয়াল করো এখানে কিন্তু PCl5 এর বিয়োজন হচ্ছে, রাইট। সো আমরা যেটা করলাম, আমরা হচ্ছে ইনিশিয়ালি A মোল PCl5 দিয়ে আমরা শুরু করলাম, আমরা A মোল PCl5 দিয়ে আমরা শুরু করলাম। শুরুতে 0 পরিমাণে হচ্ছে PCl3 এবং Cl2 ছিল। বিক্রিয়াটা যেহেতু সম্মুখ দিকে যাবে, আমরা মনে করলাম যে -x পরিমাণ
PCl5 বিক্রিয়া করলো, যার কারণে +X পরিমাণ PCl3 উৎপন্ন হলো, +X পরিমাণ Cl2 উৎপন্ন হলো। সুতরাং সাম্যাবস্থায় প্রত্যেকের পরিমাণ কত হবে? সাম্যাবস্থায় PCl5 এর পরিমাণ হবে A - X, PCl3 এর পরিমাণ হবে X এবং Cl2 এর পরিমাণ হবে X। এটা আমরা গতদিন থেকেই শিখছি, আসলে এটা আসলে নতুন কোনো কিছু না, গতদিন আমরা এই জিনিসটাই এক্স্যাক্টলি পড়াশোনা করছি। ওকে, তো আশা করি আমি আইস টেবিলটা বুঝাতে পারলাম যে আমরা A মোল PCl5 দিয়ে শুরু করছিলাম, যার কারণে সেটা কিছু পরিমাণে ভেঙে গেল, ভেঙে গিয়ে সেটা হচ্ছে আসলে PCl3 এবং Cl2 এর সাথে সাম্যাবস্থা তৈরি করলো। কতটুকু PCl3 ভেঙে গেল? X পরিমাণে PCl3 ভেঙে গেল। সুতরাং এখানে যে এই যে X যেটা আছে, এই Xটা কিন্তু আসলে বিয়োজনের পরিমাণ, রাইট? এই Xটা হচ্ছে আমাদের বিয়োজনের পরিমাণ, বিয়োজনের পরিমাণ। খুব সাবধানে, এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। ওকে, সো যেহেতু আমরা এখন এইটুকুটা করলাম, এখন আমরা আসলে আবার চিন্তা করি তাহলে এখন এখন কি হবে আসলে। তাহলে এখন যদি আমরা পরবর্তীতে আসি, বাই ডেফিনিশন যদি আমরা ফলো করি, আমরা PCl5 এর বিয়োজন মাত্রা জানতে চাই। তাহলে PCl5 এর বিয়োজন মাত্রা কত হবে? PCl5 এর বিয়োজন মাত্রা হবে PCl5 এর বিয়োজনের পরিমাণ অর্থাৎ X ডিভাইডেড বাই PCl5 এর আদি পরিমাণ অর্থাৎ A। বিয়োজন মাত্রাকে আলফা দ্বারা প্রকাশ করা হয়, সুতরাং এখানে আলফা ইকুয়ালস টু হচ্ছে X ডিভাইডেড বাই A, অর্থাৎ বিয়োজনের পরিমাণ ডিভাইডেড বাই ওই বস্তুটার আদি পরিমাণ। আদি পরিমাণ এখানে ছিল A মোল। আশা করি আমি এই পর্যন্ত বুঝাতে পারলাম। তো এখান থেকে আমরা তাহলে বলতে পারি যে এখান থেকে আমরা বলতে পারতেছি যে X এর মান হচ্ছে আলফা ইন্টু A, X এর মান হচ্ছে আলফা ইন্টু A। সো এই পর্যন্ত যদি আমরা বুঝে থাকি তাহলে একটু জানাই দাও তো আমাকে ভাইয়া কমেন্ট বক্সে। স্মরণ না না, আমরা বিয়োজন মানে শুধুমাত্র যে আয়নিত অবস্থা বুঝাইতেছি সেটা না, আমরা এখানে ডিসোসিয়েশন বুঝাইতেছি। ওকে, মানে ডিকম্পোজিশন বুঝাচ্ছি আর কি, মানে যে কোনো কিছু ভেঙে যাইতেছে। বিয়োজন নাকি বিয়োজন আমি জানি না, আমি বাংলা টার্মিনোলজিতে এত ভালো না। ওকে, মোকাররম গত ক্লাস করছিলাম, গত ক্লাসে আমরা হচ্ছে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করছিলাম যে আইস টেবিলের কাহিনীগুলো কি। ওকে, গত ক্লাসের লেকচারটা একটু দেখো, তাহলে মনে হয় তোমার আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। ভেরি গুড, থ্যাংক ইউ সবাইকে। ওকে, এটা বুঝে যাওয়ার কথা, কারণ এটা খুবই সহজ। এটা আমরা গতদিন হচ্ছে 3-4টা অঙ্ক এক্স্যাক্টলি এভাবেই করছি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সো আমরা গতদিনের অঙ্কগুলোই এখন করব, বাট হচ্ছে এখন আমরা বিয়োজন মাত্রাটা ইনক্লুড করে করব, এটাই হচ্ছে পার্থক্য, আর কিছু না। ওকে, থ্যাংক ইউ সবাইকে। থ্যাংক ইউ সাজিদ, থ্যাংক ইউ কাশফিয়াত, থ্যাংক ইউ এমা। ওকে, প্রদীপ ক্লিয়ার হয়েছে না? ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি এটাই তো আমরা কিন্তু এটাই লিখছি, আদি পরিমাণ দিয়ে ডিভাইড করা। সিগমা ইসলাম, আদি পরিমাণ দিয়ে ডিভাইড করা মানে কিন্তু হইতেছে তোমার ইয়ে করা, মানে 1 মোলের জন্যই বের করা, রাইট? অর্থাৎ A মোলে X মোল বিয়োজিত হয়, 1 মোলে কত মোল বিয়োজিত হয়। আচ্ছা, ওকে, বিয়োজনের পরিমাণ X, এক্স্যাক্টলি ডিগ্রি অফ ডিসোসিয়েশন, এক্স্যাক্টলি নিগার সুলতানা সারা। আচ্ছা, ঠিক আছে। ওকে, PCl3 এর হবে না বলছিলাম আব্দুল। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, সো তোমরা হচ্ছে এখন তাহলে আবার কমেন্ট বক্সটা অফ করে দাও ভাইয়ারা, ভালো ভালো ভাইয়ের মতো। এখন আমি আবার তোমাদেরকে বোঝানো শুরু করি। ওকে, আচ্ছা, ওকে, সো এখন তাহলে আমরা যদি এই বিয়োজন মাত্রা সাপেক্ষে আমরা যদি এক্স এর মানটা লিখে ফেলি, তাহলে কিন্তু আমরা চতুর্থ লাইনটা পেয়ে যাচ্ছি, A - A আলফা, এখানে আছে A আলফা, এখানে আছে A আলফা। সুতরাং আমরা এখানে যেটা করলাম, আমরা এখানে আইস টেবিলই লিখলাম, বাট এখানে আমরা বিয়োজন মাত্রা সাপেক্ষে লিখলাম, বিয়োজন মাত্রা সাপেক্ষে লিখলাম। ঠিক আছে ভাইয়া? সো এই হচ্ছে আমাদের মোটামুটি বিয়োজন মাত্রা সম্পর্কিত কাহিনী কলাপ গেল। এখন তাহলে আমরা একটা অঙ্ক করি, চলো। ওকে, অঙ্কটা আসলে কি? অঙ্কটা হচ্ছে এটা। 230°C তাপমাত্রায় 5 লিটার স্থির আয়তনের একটি পাত্রে 2 গ্রাম PCl5 উত্তপ্ত করায় তা ভেঙে গিয়ে PCl3 এবং Cl2 এর সাথে সাম্যাবস্থা তৈরি করে। ওকে, এবং এই সাম্যাবস্থা তৈরি করতে গিয়ে PCl5 এর 20% বিয়োজিত হয়। তার মানে এটা খেয়াল করে, এটা কিন্তু আলফা এর মান দেওয়া আছে অলরেডি। PCl5 এর বিয়োজন মাত্রা হচ্ছে 20% বা 0.2। সুতরাং আমাদের এখানে প্রশ্ন হইতেছে যে নিচে যে বিক্রিয়াটা দেওয়া আছে, এই বিক্রিয়াটার কেপি এবং কেসি আমাদেরকে বের করতে হবে। ওকে, সো চলো আমরা বিক্রিয়াটার কেপি এবং কেসি নির্ণয় করার চেষ্টা করি, রাইট? আচ্ছা, সো এই বিক্রিয়াটার কেপি এবং কেসি কি হইতে পারে এটা আমরা বের করার চেষ্টা করি। সো এখন খুবই সিম্পল হিসাব, আমরা এখন শুরু করি যে আইস টেবিল দিয়ে আমরা শুরু করার কথা ছিল, আমরা আইস টেবিল দিয়ে শুরু করি। PCl5 আমাদের বিক্রিয়াটা দেওয়া আছে হচ্ছে এখানে PCl3, এখান থেকে হচ্ছে Cl2। ওকে, সো এখানে আমরা আইস টেবিলটা যদি লিখি, আইস টেবিলটা কেমন হবে একটু দেখা যাক। এখানে আই সি ই, রাইট? সো এখানে আমরা জানি যে ইনিশিয়ালি হচ্ছে 2 গ্রাম PCl5 ছিল, রাইট? সো আমরা তো এখানে সবকিছু মোলে লিখে, এটা তো আমরা জানি ছোটবেলা থেকে যে আমরা এখানে যা লিখবো মোলে লিখবো, মোল ব্যতি রেখে কিছু লিখবো না,
রাইট? আমরা এখানে মোলে লিখবো সবকিছু। তাহলে এখানে 2 গ্রাম PCl5 যেহেতু ছিল, আমরা প্রথমে PCl5 এর ইনিশিয়াল মোল সংখ্যাটা বের করে নিই। n অফ PCl5 কত হবে? এটা হচ্ছে ভর ডিভাইডেড বাই মোলার ভর, W ডিভাইডেড বাই M। PCl5 এর ভর হচ্ছে 2 গ্রাম, আর PCl5 এর মোলার ভর হচ্ছে ভাইয়া 208 গ্রাম পার মোল। সুতরাং আমরা যদি এখানে হিসাবটা করি, হিসাবটা আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। আসলে হিসাবটা হচ্ছে আমি নিজেই করছি, তোমাদের করা লাগবে না। 2/208 সমান সমান হচ্ছে 0.0096 0.0096 মোল। ওকে, এত মোল ছিল ইনিশিয়ালি। সুতরাং আমি এখানে মানটা লিখে ফেলি। এখানে ইনিশিয়াল ইসের মোল সংখ্যা হচ্ছে 0.0096 0.0096। PCl3 ছিল 0, Cl2 ছিল 0। সো যেহেতু বিক্রিয়াটা সম্মুখ দিকে যাবে এটা আমরা বুঝতেই পারতেছি, তাহলে আমি এই পাশে লিখবো হচ্ছে -x, এ পাশে লিখবো হচ্ছে আমি +x, এখানে লিখবো আমি হচ্ছে +x। তাহলে সাম্যাবস্থায় কার পরিমাণ কত? এটার পরিমাণ হচ্ছে 0.0096 -x, এটার পরিমাণ হচ্ছে x, এটার পরিমাণ হচ্ছে x। তাহলে এখন আমরা আসি, আমাদের দেওয়া আছে হচ্ছে বিয়োজন মাত্রা হচ্ছে 20% মোল, তাই না? 20% মোল হচ্ছে আমাদের বিয়োজন মাত্রা। সুতরাং আমরা এখান থেকে বলতে পারি যে প্রশ্ন মতে বিয়োজন মাত্রা আলফা সমান সমান হচ্ছে বিয়োজনের পরিমাণ এক্স ডিভাইডেড বাই হচ্ছে আদি পরিমাণ অর্থাৎ 0.0096, রাইট? এটা হচ্ছে আমাদের বিয়োজন মাত্রা, সমান সমান কত আসবে? 0.2। সুতরাং এখান থেকে কিন্তু আমরা এক্স এর মানটা বের করে ফেলতে পারি। এক্স এর মান হচ্ছে 0.2 ইন্টু 0.0096। যদি আমরা এই মানটা এখানে বসাই দিই তাহলে আমরা কত পাচ্ছি? ইন্টু 0.2 আমরা পাচ্ছি হচ্ছে 1.92 ইন্টু 10⁻³ অর্থাৎ 0.00192। ওকে, 192 এত মোল। সো আমরা এখানে এক্স এর মানটা পেয়ে গেলাম, রাইট? সো এক্স এর মানটা পেয়ে গেলাম। এখন আমার কি করতে হবে? এখন আমাকে আসলে কেপি এবং কেসি বের করতে হবে। ওকে, সো এখন তাহলে দেখি কোনটা বের করাটা ইজিয়ার। কেসি বের করাটা বেশি ইজিয়ার। কেন? কারণ আমরা অলরেডি মোল সংখ্যা জানি এবং আমরা পাত্রের আয়তন জানি, তাই আমরা কেসি বের করব এখন। ঠিক আছে, আমরা কিন্তু এখন কেপি বের করব না, আমরা এখন কেসি বের করব। ওকে, তাহলে আমরা কেসি বের করার চেষ্টা করি। কেসি সমান সমান কি হবে? কেসি সমান সমান হবে হচ্ছে PCl3 এর ঘনমাত্রা ইন্টু Cl2 এর ঘনমাত্রা ডিভাইডেড বাই হচ্ছে PCl5 এর সাম্যাবস্থায় ঘনমাত্রা, রাইট? এখন তাহলে আমি যদি ঘনমাত্রাগুলো বসাতে চাই তাহলে এখানে PCl3 এর ঘনমাত্রা কত হবে? খেয়াল করো তো, x ডিভাইডেড বাই আয়তন অর্থাৎ মোল সংখ্যা বাই আয়তন। তাহলে মোল সংখ্যা হচ্ছে 0.00192 ডিভাইডেড বাই 5। একই সংখ্যা দুইবার আসবে, খেয়াল করো। PCl3 এবং Cl2 এর মোল সংখ্যা সমান, সুতরাং এদের ঘনমাত্রাও সমান। সো আমি স্কোয়ার দিয়ে দিলাম এখানে। একই সংখ্যা দুইবার গুণ হয়েছে, এই জন্য আমি স্কোয়ার দিছি। আর নিচে আমি PCl5 এর পরিমাণ লিখবো, সেটা কি লিখবো? 0.0096 মাইনাস 0.00192 ডিভাইডেড বাই কত? ডিভাইডেড বাই হচ্ছে 5, রাইট? তাহলে এখান থেকে আমরা বের করতে পারি। সুতরাং এখান থেকে আমরা কেসি এর মানটা বের করে ফেলতে পারি। কেসি এর মান হচ্ছে কত হয়? আমি এখানে অ্যান্সারটা তোমাদেরকে বের করেই দেখাচ্ছি। কেসি এর মানটা হয় হচ্ছে 0.00192 ডিভাইডেড বাই 5 স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 0.0096 মাইনাস 0.00192 ডিভাইডেড বাই 5। কেসি এর মান আসে হচ্ছে 9.6 ইন্টু 10⁻⁻5, 9.6 ইন্টু 10⁻⁻5। ওকে, এটা আমাদের কেসি এর মান। এককটা কি হবে? এককটা হবে হচ্ছে মোলার। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কেপি এর মানও বের করতে পারবো। কেপি সমান সমান হবে হচ্ছে কেসি ইন্টু RT টু দি পাওয়ার ডেল্টা এন। তাহলে এখানে আমি শুধুমাত্র ডেল্টা এন এর মানটা লিখে দিচ্ছি, 9.6 ইন্টু 10⁻⁻5 ইন্টু RT টু দি পাওয়ার 1। খেয়াল করো এখানে ডেল্টা এন এর মান কত হবে? আসলে ডেল্টা এন এর মান হবে হচ্ছে উৎপাদে গ্যাসের সহগ অর্থাৎ 1+1 মাইনাস বিক্রিয়কে গ্যাসের সহগ 1 অর্থাৎ ডেল্টা এন এর মান হচ্ছে এখানে 1। সুতরাং এখানে যে মানটা আসে সেটাই আসলে আনসার। সো আমরা খুব সুন্দর করে আসলে এই বিক্রিয়াটার কেপি এবং কেসি এর মান বের করে ফেলতে পারলাম। এটা হচ্ছে বিয়োজন মাত্রার হিসাব থেকে। সো আমি আশা করি বুঝাতে পারলাম যে কিভাবে এই অঙ্কগুলো আসলে কাজ করে। সো আমি আরেকবার একটু তোমাদেরকে ওভারঅল একটা ধারণা দিচ্ছি, তারপর আমি তোমাদেরকে জিজ্ঞেস করতেছি যে তোমরা বুঝছো কিনা। ঠিক আছে, সো তাহলে আমরা কি শুরু করলাম? খেয়াল করো, আমাদের গিভেন বিক্রিয়া ছিল PCl5, এটা বিক্রিয়া করে হচ্ছে PCl3 আর Cl2 তৈরি করে, এবং ইনিশিয়ালি হচ্ছে আমাদের PCl5 এর পরিমাণ ছিল 0.0096 মোল। যেহেতু বিক্রিয়াটা সম্মুখ দিকে যাবে তাহলে আমরা এখানে -x আর +x দিয়ে দিলাম।
যেহেতু আমাদের বলে দেওয়া আছে যে PCl5 এখানে 20% বিয়োজিত হয়, অর্থাৎ মোল হিসেবে 20% বিয়োজিত হয়, সুতরাং আমরা এখানে বিয়োজন মাত্রা ডেফিনিশন লিখে ফেলতে পারলাম যে বিয়োজন মাত্রা সমান সমান হচ্ছে বিয়োজনের পরিমাণ এক্স ডিভাইডেড বাই আদি পরিমাণ 0.0096। ওকে, সো এখানে তাহলে আমরা এখান থেকে এক্স এর মানটা বের করে ফেলতে পারলাম। এক্স এর মান হচ্ছে 0.2 ইন্টু 0.0096, সুতরাং এক্স এর মান হচ্ছে 0.00192। তাহলে এখান থেকে আমরা এক্স এর মান যেহেতু জানি, তাহলে আমরা কেসি খুব সহজভাবেই বের করতে পারবো। কেসি সমান সমান কি, PCl3 এর মোলার ঘনমাত্রা ইন্টু Cl2 এর মোলার ঘনমাত্রা ডিভাইডেড বাই হচ্ছে PCl5 এর মোলার ঘনমাত্রা, তাই না ভাইয়া? সো যেহেতু আমরা এই পর্যন্ত মোটামুটি দেখে গেলাম, তাহলে PCl3 এর মোলার ঘনমাত্রা হবে এক্স বাই আয়তন, কারণ ঘনমাত্রা আমরা জানি ঘনমাত্রা সমান সমান হচ্ছে এন বাই ভি, রাইট? তাহলে এখানে PCl3 এর এন হচ্ছে এক্স আর ভি এর মান 5 লিটার দেওয়া আছে ভাইয়া, খেয়াল করো। যদি আমরা মানগুলো বসিয়ে দিই, খেয়াল করো PCl3 আর Cl2 এর ঘনমাত্রা কিন্তু সেম, সুতরাং আমরা এখানে একই মান দুইটা গুণ করলাম, দেখি এখানে একটা স্কোয়ার আসলো, ডিভাইডেড বাই এখানে আমরা PCl5 এর মোল সংখ্যা লিখছি 0.0096 মাইনাস 0.00192 ডিভাইডেড বাই পাত্রের আয়তন হচ্ছে 5 লিটার। তো এখান থেকে আমরা হিসাব করে কেসি পেয়ে গেলাম, তারপরে কেপি কেসি এর যে সম্পর্ক আছে সেই সম্পর্ক থেকে কিন্তু আমরা ভাই কেপিও পেয়ে গেলাম। তো আশা করি আমি বুঝাতে পারলাম, তোমরা যদি বুঝে থাকো তাহলে আমাকে একটু জানাই দাও তো ভাইয়া। RT এর মান, আর এর মান 0.0821 এবং টি এর মান 230 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দেওয়া আছে, একটু খেয়াল করো। ওকে আজিম, ওকে ওকে, থ্যাংক ইউ দুর্জয়। আচ্ছা, থ্যাংক ইউ সিফাত। ওকে, লাইলা বুঝছে। আচ্ছা, ঠিক আছে, কিছু একটা মান আসবে, খেয়াল করে। কিন্তু টেম্পারেচার কিন্তু এখানে ডিগ্রি সেলসিয়াসে দেওয়া আছে, টেম্পারেচারকে সবসময় ইয়ে করে নিবা, কেলভিনে নিয়ে নিবা। আর আর এর মানটা হচ্ছে 8.314, এখানে বসবে না, কারণ এখানে ঘনমাত্রার মধ্যে লিটার এককটা আছে। চৈতি তুমি খেয়াল করো, ঘনমাত্রার মধ্যে লিটার এককটা আছে, আর এখানে হচ্ছে আমরা এটিএম এককে চাপ বসাই সবসময় কেপি এর মধ্যে, ঠিক আছে? সো এই কারণে আমাদের আর এর মানটা 0.0821 বসবে। আচ্ছা, 208 হচ্ছে PCl5 এর মোলার ভর, ঠিক আছে ফাহিম? 208 হচ্ছে PCl5 এর মোলার ভর, এটা আমি বলার সময় উচ্চারণ করে দিছিলাম। PCl5 এর মোলার ভর হচ্ছে 208। আর এটা এখান থেকেও বোঝা যায়, এই লাইনটা থেকেও বোঝা যায় যে এটা PCl5 এর মোলার ভর। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ সবাইকে। ওকে, আচ্ছা, আমার মনে স্ক্রিন শেয়ারিংটা অফ হয়ে গেছে, না দাঁড়াও, আমি আমি এখনই আসতেছি। আচ্ছা, ওকে, সো এক্সট্রিমলি সরি, আমার হচ্ছে হঠাৎ করে চাপ লেগে হচ্ছে স্ক্রিন শেয়ারিং বন্ধ হয়ে গেছিল। আচ্ছা, ওকে, সো তাহলে তাহলে যেহেতু আমরা সবাই বুঝে গেছি, আবার তোমরা কমেন্ট বক্সটা অফ করে দাও, আমরা পরের অঙ্কটা দেখে নিই। এটা হচ্ছে আজকে আপাতত আমাদের শেষ অঙ্ক। এইখানে আবার এগেইন আমরা কোনো ইয়ে জোচ্চুরি করতেছি না, ঠিক আছে? আমরা হচ্ছে আবার সুন্দর করে দেখে নিই, খেয়াল করো অঙ্কটা। 427 ডিগ্রি সেলসিয়াস স্থির তাপমাত্রা একটি স্থির আয়তনের পাত্রে 0.276 মোল অ্যামোনিয়া ভেঙে গিয়ে নাইট্রোজেন হাইড্রোজেনের সাথে সাম্যাবস্থা তৈরি করলো। সুতরাং এটা বিয়োজন হয়েছে এখানে, অ্যামোনিয়া, এটা বুঝতে হবে আমাদের, বিয়োজন বা বিযোজন হোয়াট এভার, আই ডোন্ট নো। ওকে, তারপরে আসি সাম্যাবস্থায় মোট গ্যাসের 16% অ্যামোনিয়া বিদ্যমান। খেয়াল করো, এটা কিন্তু বিয়োজন মাত্রা না, দিস ইজ নট বিয়োজন মাত্রা, দিস ইজ নট বিয়োজন মাত্রা। খেয়াল করছো কি, এটা কিন্তু বিয়োজন মাত্রা না, কারণ এখানে 16% মোল অ্যামোনিয়া সাম্যাবস্থায় মোট গ্যাসের মধ্যে বিদ্যমান। সুতরাং সাম্যাবস্থায় মোট গ্যাসের পরিমাণের উপরে আমাকে এই বিয়োজন মাত্রা, এই 16%টা হিসাব করতে হবে। সো প্রথম প্রশ্নে আসে অ্যামোনিয়ার শতকরা বিয়োজন মাত্রা নির্ণয় করো। তার মানে এখানে আসলে বিয়োজন মাত্রাটাই আননোন, বিয়োজন মাত্রাটা আমাকে বের করতে হবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে এই বিক্রিয়াটির কেপি এর মান কত, তাই না? এই বিক্রিয়াটির কেপি এর মান কত আমাকে এটা নির্ণয় করতে হবে। তাহলে এখন আমরা একটু ক্লিয়ার করে লিখি জিনিসগুলা। দিস ইজ নট বিয়োজন মাত্রা, দিস ইজ নট বিয়োজন মাত্রা। ওকে, আচ্ছা, সো আশা করি আমি প্রশ্নটা বুঝাতে পারলাম। এখন চলো আমরা সমাধান করি, সমাধান করতে নিলে আসলে মূল ইন্টারেস্টিং বিষয়টা তোমরা বুঝতে পারবা। ওকে, সো এখানে অ্যামোনিয়ার শতকরা বিয়োজন মাত্রা নির্ণয় করতে হবে। ওকে, চলো আমরা এখানে আইস টেবিল দিয়ে শুরু করি একটা। তো আমি এখানে আইস টেবিলটা লিখে ফেলি, আর আমি জায়গা হুদাই খরচ না করি, আমি এখানে আইস টেবিলটা লিখে ফেলতেছি। ওকে, সো চলো আমরা একটা আইস টেবিল লিখি। এখানে আই
সি ই, ইনিশিয়াল চেঞ্জ ইকুইলিব্রিয়াম, এখানে হচ্ছে মোল মোল মোল। ওকে, আচ্ছা, তো আমরা এখানে দেখি ইনিশিয়ালি অ্যামোনিয়া কত মোল ছিল, অ্যামোনিয়া ছিল হচ্ছে এখানে 0.276 মোল, 0.276 মোল, নাইট্রোজেন ছিল 0 মোল, হাইড্রোজেন ছিল 0 মোল। ওকে, তাহলে যেহেতু এখানে নাইট্রোজেন হাইড্রোজেন নাই, তার মানে অ্যামোনিয়া ভেঙে যাবে, তার মানে এখানে আমরা লিখবো হচ্ছে মাইনাস এক্স অর্থাৎ সহগ ইন্টু চলক এক্স, এখানে লিখবো হচ্ছে প্লাস হাফ ইন্টু এক্স অর্থাৎ সহগ ইন্টু চলক, এখানে লিখবো আমরা প্লাস 3/2 ইন্টু এক্স। এটা কিন্তু আমরা গতদিন শিখছি যে কিভাবে এক্স এর মানটা কন্ট্রোল করতে হয়, চলক ইন্টু সহগ, চলক ইন্টু সহগ, কমলে মাইনাস বাড়লে প্লাস, কমলে মাইনাস বাড়লে প্লাস। ওকে, সো এখন তাহলে আমরা যেটা করব, এখন হচ্ছে আমরা ইকুইলিব্রিয়ামের পয়েন্টটা লিখে ফেলি। ইকুইলিব্রিয়ামে হইতেছে আমাদের প্রত্যেকটা গ্যাসের পরিমাণ 0.276 মাইনাস এক্স, এখানে হবে হচ্ছে x/2, এখানে হবে হচ্ছে 3x/2। তো আশা করি আমি আইস টেবিলটা বুঝাতে পারলাম, খুবই সিম্পল হিসাব, রাইট? যেহেতু এখানে বিক্রিয়াটা বাম থেকে ডান দিকে যাচ্ছে, সুতরাং এখানে মাইনাস এক্স আর প্লাস এক্স দিচ্ছি আমরা। ওকে, সিম্পলের মধ্যে গর্জিয়াস জিনিসপাতি। আচ্ছা, এখানে হাফ থেকে আসছে, 3/2 থেকে আসছে, আমি আবারও একবার তোমাদেরকে রিমাইন্ড করাই দিচ্ছি ভাইয়া, এখানে হাফ এটা আসতেছে হচ্ছে সহগ থেকে, এখানে সহগ হাফ ছিল, এখানে 3/2 যেটা এটা আসছে সহগ থেকে, এখানে সহগ 3/2 ছিল। এটা আমরা গতদিন শিখছিলাম যে যখন আমরা চেঞ্জ লিখবো তখন আমরা চেঞ্জে লিখবো হচ্ছে এক্স ইন্টু সহগ, যে কোনো একটা বস্তুর চেঞ্জ সমান সমান এক্স ইন্টু সহগ, এক্স ইন্টু সহগ, কমলে মাইনাস বাড়লে প্লাস। সুতরাং অ্যামোনিয়া যেহেতু কমতেছে মাইনাস 1 ইন্টু এক্স, অর্থাৎ অ্যামোনিয়ার সহগ ছিল 1, তাই 1 ইন্টু এক্স, আর বাড়লে হচ্ছে প্লাস ইন্টু সহগ এক্স, রাইট? তো এখানে প্লাস হাফ ইন্টু এক্স প্লাস 3/2 ইন্টু এক্স, এখান থেকে এটা আসছে। ওকে, তো এখন তাহলে আমরা আসি, আমরা আসলে প্রশ্ন মতের কথাটাতে একটু জোর দেই। ওকে, প্রশ্ন মতে আমাদের কি বলা হয়েছে আসলে? প্রশ্ন মতে বলা হয়েছে সাম্যাবস্থায় মোট গ্যাসের 16% হচ্ছে অ্যামোনিয়া। তাহলে সাম্যাবস্থায় আসি, মোট গ্যাস কি কি আছে? মোট গ্যাস হচ্ছে এগুলা, রাইট? তাহলে মোট গ্যাসের 16% হচ্ছে অ্যামোনিয়া, অর্থাৎ অ্যামোনিয়ার পরিমাণ, খেয়াল করো তোমরা বুঝো কিনা, অ্যামোনিয়ার পরিমাণ সাম্যাবস্থায় হচ্ছে 0.276 মাইনাস এক্স। এইটা হচ্ছে মোট গ্যাসের 16%, সাম্যাবস্থায় মোট গ্যাসের 16%। তাহলে সাম্যাবস্থায় মোট গ্যাস কতটুকু? সাম্যাবস্থায় মোট গ্যাস হচ্ছে 0.27, সরি সরি 0.276 বললাম আমি, 267 লিখলাম, এটা কোনো কথা? এইটা কোনো কথা? ওকে, টু দৌড় 276 মাইনাস এক্স প্লাস x/2 প্লাস 3x/2, এটা হচ্ছে মোট গ্যাস। এই মোট গ্যাসের পরিমাণে কত? 16%, রাইট? তাহলে ইন্টু 16/100, 16% হচ্ছে আমাদের অ্যামোনিয়া থাকে। সুতরাং আমরা দেখলাম যে এটা খেয়াল করে, এটা কিন্তু আমাদের সাম্যাবস্থায় মোট মোল, এটা সাম্যাবস্থায় মোট মোল, রাইট? এই মোট মোলের 16% হচ্ছে অ্যামোনিয়া, সুতরাং মোট মোলের 16% হচ্ছে আমাদের অ্যামোনিয়ার পরিমাণ। আশা করি আমি এটা ক্ল্যারিফাই করতে পারলাম। যদি তোমরা প্রশ্ন মতের লাইনটা ক্ল্যারিফাই হয়ে থাকো তাহলে আমাকে একটু কমেন্ট বক্সে জানাই দাও ভাইয়া। ওকে, থ্যাংক ইউ সাজিদ। এটা তো গত ক্লাসে বলছিলাম আহাদ, এটা ওই যে আমরা ক্লাস 3-তে থাকতে জীবনে একবার ফার্স্ট হয়েছিলাম, ওইটারই মেডেল ঝুলাই রাখছি, ইন্সপিরেশন। আর জীবনে কোনোদিন তেমন তো ভালো ছাত্র কোনোদিন হতে পারিনি তোমাদের মতো। সো আর কি আর করার বলো, ওই একটা ওটা দেখেই মাঝে মধ্যে হইতেছে ইয়ে করি, দেখি আর কি। আচ্ছা ঠিক আছে, একদা আমিও পড়ালেখা করতাম, বড় আর হইলাম, পড়ালেখাটা বন্ধ হয়ে গেল, কেমনে কেমনে জানি যে কি যে হইলো আল্লাহ জানে। ওকে, ঠিক আছে, ওকে, সবাই সবার ক্লিয়ার, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা বাহারুল, জি ভাইয়া ক্লিয়ার হইছে, ওকে। আচ্ছা, ওকে, আমি আরেকবার বলে তারপরে আমি আবার ইয়ে করতেছি, ঠিক আছে? আমি আরেকবার রিপিট করে আমি তোমাদেরকে আবার বলতেছি, তোমরা কমেন্ট বক্স অফ করে দাও, আমি আবারও বলতেছি। তো এখানে আমি একটা আইস টেবিল তৈরি করলাম, আইস টেবিলটা সাদা মাটা, এটা তোমরা একটু তাকাও, তাকাইলে বুঝতে পারবা। ওকে, যেটা এখন প্রশ্ন মতে বলা হয়েছে, প্রশ্ন মতে মোট উপস্থিত সাম্যাবস্থায় মোট উপস্থিত গ্যাসের, প্রশ্ন মতে বলা হয়েছে সাম্যাবস্থায় মোট উপস্থিত গ্যাসের 16% হচ্ছে অ্যামোনিয়া, অর্থাৎ মোট গ্যাস হচ্ছে এতটুকু। অর্থাৎ আমরা এখানে অ্যামোনিয়া, নাইট্রোজেন আর হাইড্রোজেনের পরিমাণগুলো আমরা যোগ করলাম, যোগ করে তার 16% হচ্ছে অ্যামোনিয়া, রাইট? ইন্টু 16/100, এটা হচ্ছে অ্যামোনিয়ার পরিমাণ। সো তাহলে 16% আমি করলাম, এটা কার পরিমাণ হবে? অ্যামোনিয়ার পরিমাণ হবে, এটাই করছে কিন্তু, আমি আর কিচ্ছু করি নাই। তো এখান থেকে তোমরা আমাকে একটু কষ্ট করে এক্স এর মানটা আমাকে একটু বের করে দেখাও তো ভাইয়া। 0.276 মাইনাস এক্স সমান সমান হচ্ছে 0.276 ইন্টু 16/100 প্লাস, আচ্ছা এখানে কত হয় আসলে, 4x/2 মানে হচ্ছে 2x মাইনাস 1 হচ্ছে x প্লাস 16x/100।
ওকে, সো এখান থেকে আমি তাহলে একটু হিসাব টিসাব করি, দেখি হয় কিনা আমার। আচ্ছা, তাহলে এটা এই পাশে আসে, তাহলে 0.2, সরি 276 মাইনাস, নাকি প্লাস, হ্যাঁ মাইনাস 0.276 ইন্টু 16 ডিভাইডেড বাই 100, ইন্টু 16 ডিভাইডেড বাই 100। ওকে, তাহলে এখানে হচ্ছে অ্যান্সার ডিভাইডেড বাই 1 প্লাস 16 ডিভাইডেড বাই 100। ওকে, তাহলে এক্স এর মান যেটা আসতেছে, আমি এখানে অ্যাটলিস্ট যেটা শর্টকাটে করে পাইতেছি, এক্স এর মান হইতেছে 0.199, 0.199 মোল। ওকে, এটা হচ্ছে এক্স এর মান। সো আমরা এখানে এক্স এর মানটা পেয়ে গেলাম। এটা সিম্পল হিসাব, তোমরা যদি হিসাব নাও করে থাকো কোনো সমস্যা নাই, বাসায় হিসাবটা করে নিও। তাহলে এখন আমরা আসি অ্যামোনিয়া শতকরা বিয়োজন মাত্রা আমরা নির্ণয় করি। তাহলে অ্যামোনিয়া শতকরা বিয়োজন মাত্রা কত হবে? খুবই সিম্পল, আমরা জানি যে বিয়োজন মাত্রা সমান সমান হচ্ছে বিয়োজনের পরিমাণ, অর্থাৎ অ্যামোনিয়ার বিয়োজনের পরিমাণ এক্স, রাইট, ডিভাইডেড বাই অ্যামোনিয়ার ইনিশিয়াল পরিমাণ 0.276 ইন্টু 100, রাইট। যেহেতু শতকরা বলছে, খেয়াল করো, শতকরা না বললে কিন্তু আমরা এখানে 100 দিয়ে গুণ দিতাম না। তাহলে এখানে আমাদের কত আসতেছে? সুতরাং এখানে আলফার মান আমরা পাইতেছি হচ্ছে এক্স এর মান, অর্থাৎ অ্যান্সার যেটা আসছে আমার ডিভাইডেড বাই হচ্ছে 0.276 ইন্টু 100, 72.41, 72.41%। ওকে, দিস ইজ ইট, দিস ইজ আলফা। এটা হচ্ছে আমাদের আনসার। আশা করি আমি বুঝাইতে পারছি। অঙ্কটা একটু দেখো তোমরা চিন্তা করে, তারপর আমাকে কমেন্ট বক্সে জানো যে তোমরা বুঝছো কিনা। আমি অপেক্ষা করতেছি, সমস্যা নাই। ওকে, 72.42 এক্স্যাক্টলি সো। ভাই রে ভাই, পোলাপান কি শুরু করছিস তোরা? আচ্ছা, ওকে, হ্যাঁ হাত তোলা, হাত তোলা। আরে আমি তো হাত তোলার কথা আজকে বলতে ভুলে গেছি। আমি গত 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 ক্লাসে তো হাত তুলতে কয়ে বেটা তোদের এক একজনের হাত ব্যথা হয়ে যায়, পা ব্যথা হয়ে যায়, মাথা ব্যথা হয়ে যায়। আমি কি করবো বলো? হ্যাঁ, কি আর করার আছে আমার? এই জন্যই আজকে হাত তুলতে মানা করতেছি। তাক পিচ্ছি বাচ্চা পোলাপাইন ডিজিটালি হাত তুলতে সমস্যা হয়, কি আর হবে? হ্যাঁ, ওকে। আরে সাদিক হাত তুলে ফেলছে, সে অবস্থা। ওকে, আচ্ছা, ক্লিয়ার হয়েছে সবার? ওকে, আলহামদুলিল্লাহ, গ্রেট, ভেরি গুড। আহ ওই সমীকরণটা সমাধান করলে এক্স এর মানটা পেয়ে যাবা। সেই ইসমা, সমীকরণটা যদি বুঝে থাকো দেন ইউ আর ডান। তুলবে না, আমি না, তুলবে না ভাই রে ভাই। ওকে, আচ্ছা। এই আশা কি কইলি বেটা, দেখি। ভাই আমার কোয়েশ্চেনের অ্যান্সার দেয় না। সি অবস্থায় দুই পাশের মৌলের মান কি সেম? ও, নাও নাও হইতে পারে, ডিপেন্ড করে সহগের উপরে। আসা সহগের উপরে ডিপেন্ড করে দুই পাশে মৌলের মান সেম হবে কি হবে না। ওকে, কিন্তু মোট পরমাণুর পরিমাণ সেম, কিন্তু এটা একটু মাথায় রেখো। আচ্ছা, আচ্ছা, প্রশ্ন মতে থেকে আমি আরেকবার বলি, খেয়াল করো। প্রশ্ন মতে আমাদেরকে বলা হয়েছে সাম্যাবস্থায় মোট গ্যাসের 16% অ্যামোনিয়া। তাহলে সাম্যাবস্থায় মোট গ্যাস কতটুকু? 0.7276 মাইনাস এক্স প্লাস এক্স বাই টু প্লাস 3x/2। এটা হচ্ছে সাম্যাবস্থায় মোট গ্যাসের পরিমাণ, খেয়াল করো। এইটার 16% হচ্ছে আমাদের অ্যামোনিয়া, অর্থাৎ এটা যদি আমি 16% নেই তাহলে আমি অ্যামোনিয়ার পরিমাণ পাবো। এটাই হচ্ছে আসলে আমি ইসে লিখছি, কি বলে এটার নাম, প্রশ্ন মতে লিখছি। ওকে, থ্যাংক ইউ তন্নি। ওকে, দূর সাদিক, এই যে এইসবই তো ঠিক না আসলে। আমার বাড়ি বাংলাদেশ, এটা সত্য কথা, ইকরা। ওকে, আচ্ছা। আমার ভাষার মধ্যে নির্দিষ্ট কোন এলাকার টান মনে হয় না যে আছে, কারণ আমি হচ্ছে আজীবনই আমি ঢাকায় বড় হয়েছি। গ্রাম বলতে আমি বিভিন্ন শহরে ঘুরছি আর কি, নির্দিষ্ট কোনো গ্রামের বাড়ি আমার নাই আর কি। তো এটাই। ওকে, ঠিক। দেখছি তো সাবিহা, আচ্ছা হাত তুলছস তুই, দেখি 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 দেখি। ওমা, আমি তো, আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। ওকে, সো এটা গেল প্রথম ভাগ। কমেন্ট, আমি আবার কমেন্ট বক্স অফ করতেছি। আমি হচ্ছে এখন লাস্ট আমাদের প্রশ্নটার লাস্ট অংশে চলে আসি। তাহলে এখন আমাদেরকে বের করতে হবে বিক্রিয়াটার কেপি এর মান কত, রাইট? সো বিক্রিয়াটার কেপি এর মান বের করার জন্য আমার কি জানতে হবে? আমাকে জানতে হবে হচ্ছে কেসি, রাইট? অথবা এভাবে করতে হবে আর কি। সো এখানে একটা ঝামেলা তৈরি হয়েছে। ঝামেলাটা কি জানো ভাইয়া? ঝামেলাটা হইতেছে এখানে স্থির আয়তন বলা হয়েছে। ওকে, তো স্থির আয়তন যদি বলা থাকে, তখন এখানে আমরা আসলে আংশিক চাপ বের করতে পারবো না।
ওকে, আমি দুই ভাবে জিনিসটা দেখাই তোমাদেরকে। প্রথমে আমি কেসি দিয়ে শুরু করি, কারণ যেহেতু মোল সংখ্যা আমরা ইনিশিয়ালি জানি, তো আমি কেসি দিয়ে শুরু করি। তো আমি চিন্তা করি, আমি প্রথমে চেষ্টা করি কেসি বের করার, দেখি আমরা কেসি বের করতে পারি কিনা। আমরা কেসি বের করতে পারি কিনা দেখি। তাহলে কেসি এর মান হবে হচ্ছে নাইট্রোজেনের ঘনমাত্রা টু দি পাওয়ার হাফ ইন্টু হাইড্রোজেনের ঘনমাত্রা টু দি পাওয়ার 3/2, আর ডিভাইডেড বাই হচ্ছে আমাদের অ্যামোনিয়ার ঘনমাত্রা, তাই না? ডিভাইড বাই হচ্ছে আমাদের অ্যামোনিয়ার ঘনমাত্রা। ওকে, তো এখন যদি আমি ঘনমাত্রা বের করতে চাই, খেয়াল করো। আচ্ছা, তোমরা যারা বুঝো নাই এখন আমি কেন কেসি আগে বের করতেছি, আমি আসলে এই জিনিসটা করতে চাই। আমি আসলে কেপি ইকুয়ালস টু কেসি ইন্টু আরটি টু দি পাওয়ার ডেল্টা এন, সবচেয়ে সহজ উপায় কিন্তু কেপি বের করার এইটাই, আমি এই ঘটনাটা খাটাইতে চাই। সো এটার জন্য আমি হচ্ছে আসলে কেসি বের করার চেষ্টা করতেছি। এখন দেখি কেসি বের করা যায় কিনা। তাহলে নাইট্রোজেনের মোল পরিমাণ কত? নাইট্রোজেনের মোল পরিমাণ হচ্ছে ভাইয়া, খেয়াল করো, x/2, রাইট? এক্স এর মান কত আসছিল? 0.199, মানে 0.2 ধরলাম। তাহলে নাইট্রোজেনের মোল পরিমাণ হচ্ছে আমাদের 0.2 ডিভাইডেড বাই 2, রাইট? ঠিক আছে, এত টু দি পাওয়ার 1/2। হাইড্রোজেনের পরিমাণ কত? 3x/2, অর্থাৎ 0.2 ইন্টু 0.3x/2, রাইট? অর্থাৎ এখানে হচ্ছে কত হয়? 3/2 ইন্টু 0.2, তো 0.2, 0.1, 0.3। হ্যাঁ, ওকে। সো এখানে হাইড্রোজেনের পরিমাণ হবে হচ্ছে 0.3 ডিভাইডেড বাই কত? ডিভাইডেড বাই হচ্ছে আমাদের সরি, এটাই আমি এখানে সরাসরি হিসাব করতেছি। ওকে, তোমরা এখানে মানগুলো বসায় নিতে পারো, কিন্তু আমি সরাসরি হিসাব করতেছি, তোমাদেরকে এটা প্রমাণ করার চেষ্টা করতেছি যে এটা আসলে হয় না। ওকে, 0.3 টু দি পাওয়ার 3/2। ওকে, আচ্ছা, এখন আসি যে এইখানে পাত্রের আয়তনটা আমরা কত দিয়ে ভাগ দিব? ধরলাম ভি দিয়ে ভাগ দিলাম, রাইট? আমরা ভি দিয়ে ভাগ দিলাম। অ্যামোনিয়ার পরিমাণ কত সাম্যাবস্থায়? অ্যামোনিয়ার পরিমাণ হইতেছে, কই গেল অ্যামোনিয়ার পরিমাণ কত? অ্যামোনিয়ার পরিমাণ হইতেছে আমাদের 0.276 মাইনাস এক্স, অর্থাৎ 0.076। ওকে, 0.076 ডিভাইডেড বাই ভি, এটা। ওকে, সো এখানে খেয়াল করো, তুমি যদি একটু চিন্তা করো, তুমি এখানে চেষ্টা করো, তুমি কিন্তু এখানে ভি কাটাকাটি করতে পারবা না, রাইট? এখানে ভি কাটাকাটি যায় না, এখানে ভি কাটাকাটি যায় না। যেহেতু এখানে ভি কাটাকাটি যায় না, তার মানে তুমি আসলে এখানে কেসি নির্ণয় করতে পারবা না। কেসি যদি নির্ণয় করতে না পারো, তুমি এখানে কেপিও নির্ণয় করতে পারবা না। এটা হলো একটা অ্যাপ্রোচ, রাইট? যে আমরা এখানে যেহেতু আমরা আয়তন জানি না, আয়তন না জানলে আমি এখানে আসলে কেপি বের করতে পারবো না। ওকে, ভালো কথা, খুব সুন্দর মতো আমি এটা আশা করি বুঝতে পারলাম যে এখানে আমি কেপি বের করতে পারবো না কেসি থেকে। যদি তোমরা বুঝে থাকো তাহলে আমাকে একটু জানাই দাও কমেন্ট বক্সে। ও, 0.3 হচ্ছে জিহাদ, এই দেখো 0.3 এখান থেকে আসছে, আমি এখান থেকে বের করেই দেখাই তোমাদেরকে। দেখো, সাম্যাবস্থায় অ্যামোনিয়ার পরিমাণ হইতেছে 0.276 মাইনাস এক্স, নাইট্রোজেনের পরিমাণ হচ্ছে x/2, হাইড্রোজেনের পরিমাণ হচ্ছে 3x/2। এখানে এক্স এর মান হচ্ছে 0.199, রাইট? 0.199, সো এটাকে আমি অলমোস্ট 0.2 ধরছি। ওকে, সো এখন দেখো মিলে কিনা। ঠিক আছে। ও, ভি দেওয়া নাই প্রশ্নে, ভি দেওয়া নাই, খেয়াল করো প্রশ্নে মোকারম, প্রশ্নের মধ্যে স্থির আয়তনের পাত্র বলে দেওয়া আছে। ওকে, প্রশ্নের মধ্যে স্থির আয়তনের পাত্র বলে দেওয়া আছে, কিন্তু আয়তনটা আমরা জানি না। যেহেতু আমরা আয়তন জানি না, তাই আমরা এখানে কেসি এর মধ্যে আয়তন বসাইতে পারতেছি না। তো যেহেতু আমরা আয়তন বসাইতে পারতেছি না, আমরা কেসি এর মানও বের করতে পারতেছি না। হোমোসেপিয়েন্স, তোমার প্রশ্ন আমি বুঝি নাই আসলে। আশা, এই জিনিসগুলো আস্তে আস্তে শিখাবো, মুখে মুখে কিভাবে হিসাব করি, এটা যখন আমাদের মোটামুটি কোর্সটা শেষ হয়ে যাবে তখন আমি একটু একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করব। এটা বেসিক্যালি অ্যাডমিশন টেস্টে সবচেয়ে বেশি কাজে লাগে, সো ওই সময় আমি তোমাদেরকে একটু শেখানোর চেষ্টা করবো কিভাবে মুখে মুখে করি আর কি হিসাবগুলো। ওকে, ঠিক আছে। এটা কোনো কথা? আচ্ছা, এই সুবাই সুবা, আমি তোমার কমেন্ট পড়ছি। আচ্ছা, ওকে, তো তার মানে আমি আশা করি বুঝাতে পারলাম যে এখানে আসলে যেহেতু মোট আয়তনের কথা বলে দেওয়া নাই, সেজন্য আমরা কেসি বের করতে পারবো না। আমরা যদি কেসি বের করতে না পারি, তাহলে আমরা কেপি বের করতে পারবো না। ঠিক আছে, আচ্ছা। তো এখন আমরা আসি, এখন তাহলে আমি দেখি যে অন্যভাবে করা যায় কিনা। কেপি বের করার আর কি কি টেকনিক আছে, আর কি কি নিনজা টেকনিক আছে? সো কেপি বের করার আরেকটা নিনজা টেকনিক কি আছে ভাইয়া? কেপি বের করার আরেকটা নিনজা টেকনিক, টেকনিক নাম্বার 2। টেকনিক নাম্বার 2 হইতেছে, আমি যদি আংশিক চাপ দিয়ে শুরু করি, আমি যদি আংশিক চাপ নেই টু দি পাওয়ার হাফ, নাইট্রোজেনের আংশিক চাপ টু দি পাওয়ার হাফ, হাইড্রোজেনের আংশিক চাপ টু দি পাওয়ার 3/2, আর হচ্ছে অ্যামোনিয়ার আংশিক চাপ। ওকে, এখন এমন এদের আংশিক চাপ বের করার শর্ত আসলে কি? ঠিক আছে, আংশিক চাপ বের করার শর্ত আসলে কি? আংশিক চাপ হচ্ছে মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ, তাই না ভাইয়া? ওকে, এখন মোট চাপ জানার জন্য কিন্তু তোমাকে আয়তন জানতে হবে। পিভি ইকুয়ালস টু এনআরটি, মনে আছে?
মোট চাপ জানার জন্য তোমাকে আয়তন জানতে হবে, তুমি কিন্তু এখানে আয়তন জানো না। সো দ্যাটস ওয়াই তুমি এখানে কেটি আসলে কোনোভাবেই বের করতে পারবে না। ওকে, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের মোটামুটি কাহিনী। এক্স্যাক্টলি জিহাদ, সুন্দর। ওকে, আচ্ছা, 0.3 হচ্ছে যে এখান থেকে পাইছি, খেয়াল করো এই যে এক্স এর মান হচ্ছে 0.2 ধরলে 3x/2.1 আসে আর কি, সরি 0.3 আসে আর কি। ওকে, ঠিক আছে। ওকে, সো আশা করি আমি বুঝাতে পারলাম যে এই হচ্ছে মোটামুটি কাহিনী আর কি। সো অর্থাৎ এই পাত্রের, এখানে যেহেতু আমাদের বিক্রিয়া পাত্রের আয়তন দেওয়া নাই, সুতরাং আমরা এখানে অঙ্কটা করতে পারবো না। সুতরাং তোমরা এখানে মাথায় রাখবা এটা, যে অঙ্কগুলো যেগুলো দেওয়া আছে জাস্ট ধুপধাপ যা সূত্র জানি অ্যাপ্লাই না করে মাথা খাটাবা, চিন্তা করবা। আজকের আমার ক্লাসের মোটোই ছিল তোমাদেরকে চিন্তা করতে শেখানো। আমি দুইটা অঙ্কতে তোমাদেরকে, একটাতে তো মেজর ধাক্কা দিছি, দ্বিতীয়টাতে হইতেছে আমি তোমাদেরকে হালকা একটা ধাক্কা ধাক্কা দিয়ে আমি তোমাদেরকে এটা বোঝানোর চেষ্টা করলাম যে না এটা ধোকা দুই না, এটা ধোকা না, এটা সেমি ধোকা বলতে পারো, আমি না। ওকে, সো না প্রশ্ন ভুল না, এটা আমি ইচ্ছা করে এই কাজগুলো করছি রে ভাই, আমি কনফিডেন্সে অঙ্কগুলো করতেছি। আচ্ছা, ওকে, সো তার মানে খেয়াল করো যে একটা প্রবলেম সলভ করার জন্য তোমাকে কিন্তু চোখ কান খোলা রাখতে হবে, তোমাকে হইতেছে খেয়াল রাখতে হবে যে কোন জিনিসগুলো পসিবল, কোন জিনিসগুলো পসিবল না। এই সেম অঙ্কটাতে যদি ডেল্টা এন এর মানটা শূন্য হইতো, তখন কিন্তু তুমি আবার আয়তন না দেওয়া থাকলে অঙ্কটা করতে পারতা। এটা ঠান্ডা মাথায় চিন্তা করো, তুমি এটা নিজেই বের করতে পারবা আসলে। ঠিক আছে। সো তাহলে আজকে আমরা মোটামুটি কি কি শিখলাম আমরা একটু তাহলে রিভাইজ দিই। আমরা আজকে শিখলাম যে বিয়োজন মাত্রা কাকে বলে, আমরা আজকে শিখলাম যে কিউপি কিউসি কাকে বলে। কিউপি কিউসি এর অঙ্ক করতে গিয়ে আমরা হচ্ছে প্রথম জীবনের সবচেয়ে বড় ধাক্কাটা খাইলাম। ধাক্কাটা কি? ধাক্কাটা হইতেছে যে যা দেখছো তা তা না, সব দেখা দেখা না, রাইট? আর বিয়োজন মাত্রা করতে গিয়ে আমরা শিখলাম যে পার্সেন্টেজ কিভাবে হ্যান্ডেল করতে হয়। সব পার্সেন্টেজ বিয়োজন মাত্রা না, আবার সব বিয়োজন মাত্রা পার্সেন্টেজ না। সো এই হচ্ছে মোটামুটি আজকের আমাদের ক্লাসের মোটো। আশা করি আমি বুঝাইতে পারলাম। ওকে। এই যে মাহফুজুর রহমান, তোমার কমেন্টটা পড়ছি তো, আমি বুঝলাম না কমেন্ট পড়লে কি জীবন সার্থক? আরে বাবা রে বাবা, খুব জ্ঞান দিছো না, আল্লাহ। ওকে, আমার তো পুরো যে ইউটিউবে রোস্টারদের মতো মনে হইতেছে বিষয়গুলা। আল্লাহ। ওকে, আচ্ছা ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি আজকের আমাদের ক্লাস। আমি আজকে আর সামনে আগাচ্ছি না, তোমাদেরকে অনেক বেশি জ্বালাই ফেলছি আজকে আমি। সো সবাই আমাকে মাফ টাফ করে দিও। আজকে আমি তোমাদেরকে দুইবার, মানে 1.5 বার ধোকা দিছি। আমি কিন্তু 2 বার ধোকা দিই নাই, হ্যাঁ, আমি তোমাদেরকে 1.5 বার ধোকা দিছি। কিন্তু এই ধোকা থেকে তোমরা যদি কিছু শিখে থাকো তাহলে এই আমার ক্লাসটা আসলে সার্থক। ঠিক আছে। সো সবাই ভালো থাকো। আমি হচ্ছে তোমাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি, এন্ড দ্যাটস ইট। খোদা হাফেজ, সাইনিং অফ।